গল্প শুধু তুই, লেখায় নরিমা নূর। তোর মতো বোকা খ্যাত একটা মেয়ের সাথে আর যাই হোক বন্ধুত্ব করা যায় না। নিজের প্রাণপ্রিয় বান্ধবী রিদিতার কাছে এমন বাক্য শুনে আবাকের চরম পর্যায়ে চলে যায় অরিমা। অরিমা নিজেকে সামলিয়ে বলে, কি বলছিস তুই রিদু? আমার সাথে বন্ধুত্ব করা যায় না মানে? তুই কি কোনো কারণে আপসেট? রিদিতার সারা মুখে বিরক্তির আভাস। বিরক্ত মুখেই বলে, উফ অরিমা, তোর ঢং থামা। তোর কথা আমার কাছে বিরক্তিকর লাগছে। অরিমা রিদিতার প্রতিটা কথায় অবাক হয়। নিজের কৌতূহল হয় আদৌ রিদিতা ওকে বন্ধু ভাবে তো। বলে, আমার কথা তোর কাছে বিরক্তিকর হওয়ার কারণ কি রিদিতা? এত বছর কি অভিনয় ছিল বন্ধু হওয়ার? অরিমার মুখে রিদিতা ডাক শুনে অবাক হয় রিদিতা। কারণ অরিমা এতকাল ওকে রিদু বলেই ডাকত। তাছাড়া অরিমার এমন গম্ভীর স্বর। অবাক হয়েও পাত্তা না দিয়ে রিদিতা বলে, হ্যাঁ, তোর সাথে নাটক ছিল এতদিনের। আমি তোকে কখনোই নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি নাই। শুধু পরীক্ষায় ভালো রেজাল্টের আশায় তোর সাথে মিশেছে। না হলে তোর মতো বোকা আদিকালের স্বভাব সম্পূর্ণ মেয়ের সাথে এই রিধিতা এহসান মেশে না। বলেই হাসতে থাকে। রিধিতা হাসলেও অরিমা এক দৃষ্টিতে রিধিতার দিকেই তাকিয়ে আছে। রিধিতা নিজের হাসি থামিয়ে বলে, যখন এই স্কুলে প্রথম আসি তখন থেকে দেখে আসছি সকল স্টুডেন্ট স্যার তোকে পছন্দ করে ভালোবাসে। আমার খুব হিংসা হতো। ভাবতাম কি আছে তোর মধ্যে যে কারণে সবাই তোকে পছন্দ করবে। সৌন্দর্য, টাকা পয়সা, বুদ্ধিমতী আমি, কিন্তু সবাই তোকে ভালোবাসতো। আমি তা সহ্য করতে পারিনি। তাই নাটক করি তোর সাথে, যাতে তোকে সকলের কাছে খারাপ করতে পারি। কিছুটা সফলও আমি এই ক্ষেত্রে। মনে আছে টেস্ট পরীক্ষায় তোর খাতায় নকল পাওয়া যায়? ওটা আমিই লিখেছিলাম, তারপর লুনার ছুলে আমি বাবাল রাম লাগিয়ে তোর নামে চালিয়ে দিয়েছিলাম। আরো কত কি মনে নেই আমার। তবে তোর সাথে মিলিয়ে একটা লাভ হয়েছে, আমায় এ প্লাসটা পেয়েছে। সকলের কাছে খারাপ করার পাশাপাশি নিজের রেজাল্ট ভালো করার জন্য তোর সাথে মেশে আমি এখন সক্ষম, এটা ভেবেই শান্তি লাগছে। ও, একটা কথা বলতেই ভুলে গেছি। একটু আগে আমান স্যারকে লাভ লেটার দেওয়ার জন্য যে বকাটা খেলি সেটাও আমার কারণে। স্কুলের শেষ দিনে সকলের কাছে খারাপ হয়ে গেলি অরিমা, সো স্যার। তোকে সব বলছি তার কারণ আজ থেকে তোর সাথে সব সম্পর্কে ইতি টানলাম আমি। এই যে আমি সব করেছি, কিন্তু সব দোষ তোর মাথায়। হা হা, যদি সকলকে গিয়ে আমার নাম বলো, কেউ বিশ্বাস করবে না তোকে। রিধিতার কথা শেষ হলে অরিমা রিধিতার হাত ধরে বলে, এতক্ষণ তুই বললি আমি শুনলাম। এখন আমার সাথে এক জায়গায় চল। রিধিতা ভ্রু কুঁচকে বলে, কোথায় যাব তোর সাথে? আমার এত কথায় তোর উপর দেখি কোনো প্রভাব পড়ল না। অরিমা হেসে বলে, চল দেখবি। তোর এত কথায় বিনিময়ে আমার তরফ থেকে ছোট একটা গিফট দিব তোকে, চল। বলেই টানতে টানতে হলো রুমে নিয়ে যায় রিধিতাকে, যেখানে এখনো সব স্যার ম্যাম আছে। রিধিতাকে নিয়ে স্টেজে উঠে হাতে মাইক নিয়ে বলে, আসসালামু আলাইকুম। একটু পরেই চলে যাব, তার আগে আমার কিছু কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। জানি একটু আগের ঘটনায় সকলেই আমার উপর বিরক্ত, তবুও অনুরোধ করছি প্লিজ আমার কথাগুলো শুনবেন। সকলে উৎসুক হয় জানার জন্য কি বলবে অরিমা। হাতের ফোনের রেকর্ডিং চালু করে মাইকের সামনে ধরতেই ভেসে আসে একটু আগে রিধিতার বলা কথাগুলো। তা শুনে রিধিতা বিস্ময় নিয়ে অরিমার দিকে তাকায়, যে আপাতত নিচের দিকে তাকিয়ে আছে, তবে মুখে মুচকি হাসি। অরিমা এত কিছু করবে সেটা মাথায় আসেনি রিধিতার। ও তো জানতো অরিমা ভীষণ বোকা। যাকে বিশ্বাস করে সে যদি ওকে থাপ্পড়ও মারে তাহলেও এসে বলবে তুই হাতে ব্যথা পেয়েছ কিনা। সেই মেয়ে এমন করে ওকে ধরিয়ে দিবে, এটা রিধিতার কল্পনাতীত। অরিমার কণ্ঠে রিধিতার ধ্যান ভাঙে। আমি বোকা, ভীষণ বোকা, সহজেই সবাইকে বিশ্বাস করি। নিজের আপন ভাবি, তাই হয়তো এতদিন এই রিধিতা এহসানের করা কাজগুলো বুঝতে পারিনি। আমায় অনেকটা সাবধান করছে রিধিতা এহসানের ব্যাপারে। কিন্তু বোকা হওয়ার দরুন বুঝতে পারিনি। আজ সে নিজে এসে বলে, আমি তো ও বলার পরেও বিশ্বাস করিনি, ভেবেছি ও হয়তো মজা করছে। তবে পরে ভাবলাম না, এটা মজা নয়। যখন দেখি রিধিতা এহসান আমায় ফাঁসানোর জন্য এত কিছু করেছে, তাই আমি নিজেকে বাঁচানোর জন্য রেকর্ড করে রাখছি। এবার আপনারাই বলুন, এখানে আদৌ আমার দোষ আছে কি? অরিমার কথার অধিকাংশ মানুষের মাথায় নুয়ে যায়, কারণ এরা একটু আগে মেয়েটাকে অনেক কথা শুনিয়েছে। কিছু মুহূর্ত আগে
গতকাল এসএসসির রেজাল্ট বের হয়। যারা রেজাল্ট ভালো করে তাদের নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। অরিমা নিজের প্রিয় শিক্ষকদের একটা করে বই উপহার দেয়। তবে আমান স্যারকে দেওয়া বইতে একটা চিঠি, লাভ লেটার পাওয়া যায়, যে সব স্যারদের তুলনায় অল্প বয়স্ক, দেখতে সুন্দর। স্যার ম্যামরা অরিমাকে এ নিয়ে কথা শোনায়, এমনকি গার্ডিয়ান কল করার কথাও জানায়। অরিমা তখন কি বলবে বুঝতে পারছিল না, শুধু মাথা নিচু করে চোখের পানি ফেলছিল। স্যার ম্যামরা যখন এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল তখন অরিমা নিজেকে সামলানোর জন্য ওয়াশরুমের দিকে যেতে থাকে। রিধিতাও ওর পিছন পিছন গিয়ে এই কথাগুলো বলে। এবার গল্পের মূল অংশে ফিরে আসি। রিধিতা এখনো শখের মাঝে আছে। এটা কোন অরিমাকে দেখছে ও? এত পরিবর্তন, বুদ্ধি কয়েক মুহূর্তের মাঝে আসলো কিভাবে তা ভেবে পায় না ও। রিধিতাকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসে একটা থাপ্পড় মারে জোরে, হঠাৎ থাপ্পড় খেয়ে নিচের দিকে কিছুটা ঝুঁকে যায়। উপস্থিত সকলে অবাক। রিধিতা গালে হাত দিয়ে অরিমাকে উদ্দেশ্য করে বলে, তুই আমাকে মারলি অরিমা। অরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, এই থাপ্পড়টার যোগ্য তুমি রিধিতা এহসান। মন চাচ্ছে আরো কয়েকটা থাপ্পড় মারি, কিন্তু ওই যে এতদিনের বন্ধুত্ব তাই আর মারলাম না। কষ্ট পাস না? তোর ডান গালে থাপ্পড়ও পড়বে, তা অন্য কেউ মারবে, আমি না। আর তোর সরি, তোমার সাথে সকল সম্পর্কে সমাপ্তি টানলাম এখানেই। তাদের কথা কেউ শুনল না, শুধু দেখলো রিধিতা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর অরিমা সামনের দিকে ফিরে মাইক হাতে বলে, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন এই বিষয়টা কি পরিষ্কার সকলের কাছে? কোনো প্রশ্ন থাকলে বলে ফেলতে পারেন। এই রিধিতা এহসানের বিষয়ে আশা করি স্টেপ নেবেন আপনারা। আসসালামু আলাইকুম। শিক্ষকদের উদ্দেশ্যে বলে নিজের কথা শেষ করে মঞ্চ থেকে নেমে দাঁড়ায়। এগিয়ে যার সকল সহপাঠীদের কাছে। রিধিতা এখনো মঞ্চে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। অরিমা দাঁড়াতেই সব মেয়ে বান্ধবীরা ওকে জড়িয়ে ধরে। অরিমাও তাদের আগলে নেয় নিজের হাতের বন্ধনে। অরি, ফাটিয়ে দিয়েছিস। উফফি, থাপ্পড়ি না মারলি? সেই আমি এখনো শকর, কেমন মারলি তুই তোর প্রাণর বান্ধবীকে? শেষের কথাটা উপহাসের সুরে টেনে বলে সুরাইয়া। লুনাও সুমাইয়ের তালে তাল মিলিয়ে বলে, ঠিক বলছিস, আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে অরি হৃদয়কে মারবে। আমার চুলে বাবল গাম লাগিয়ে অরির দোষ দিচ্ছিল কি, বেয়াদব মাইয়া। ওই হৃদয়ের জন্য আমার হাঁটু সমান চুল কাটতে হয়েছে। অরিমা ওদের রিধিতার প্রতি রাগ দেখে বলে, হইছে, আর কারো কিছু করা লাগবে না, এরপরের ব্যবস্থা স্যারেরা করবে। চল আমরা গিয়ে ফুচকা খেয়ে আসি লাস্ট বারের মতো একসাথে। অরিমার এমন টাইমে খাওয়ার কথা শুনে লামিয়া এসে বলে, অরিমা তুই আর শুধরালি না, এখনো তোর খাওয়া লাগবে। অরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, শুধুই কি লাভ, বরং এমনই ঠিক আছি। রিধিতা ইহসানের জন্য নিজের পরিবর্তন করব কেন? আসলে ও আমার বন্ধু হওয়ার যোগ্য না। বাদ দিয়ে এইসব, চল যাই, প্রচুর ক্ষুধা লাগছে ভাই। বেশি দাঁড়িয়ে থাকলে অনজান হয়ে পড়ে যাবো। এরপর ওরা স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে ফুচকা খেতে চলে যায়। এদিকে রিধিতা মাথা নিচু করে স্যার ম্যামদের সামনে দাঁড়িয়ে আছে। গার্ডিয়ান কল করে রিধিতার ব্যবস্থা করবেন শিক্ষকগণ। কি রে অরু, এত কি ভাবছিস তখন থেকে? তোকে কখন থেকে রেখে চলেছি? তোর তো কোনো হুঁশই নাই। মীরার কথায় অতীত থেকে ফিরে আসে। নিজেকে সামলে নিয়ে মীরার উদ্দেশ্যে বলে, তেমন কিছু না, ডায়েরি নিয়ে বসছিলাম, তখন রিধিতা ইহসানের কথা মনে পড়ল। এই কাল নাগিনীর কথা মনে করছিস কেন? ওর কথা ভাবলেই গায়ে আগুন জ্বালায় দেয় আমার। বিরক্তি নিয়ে অরিমাকে বলে মীরা। অরিমা হাসে মীরার কথায়। মীরা রিধিতাকে একদম সহ্য করতে পারে না, শুনলেই রেগে যায়। তাই আর একটু রাগাতে বলে, কই, আমি তো কোনো আগুন দেখতে পাচ্ছি না। এটা কোন ব্র্যান্ডের আগুন? অরিমার ইয়ার্কি মারছে বুঝতে পেরে বলে, অরুর বাচ্চা, আমার সাথে মজালো তুই? তোকে আজকে কাকিমার কাছে বকা শোনামু। এমনিতেও আর তুই বকা খাবি। নিজের মায়ের কথা শুনে মুখটা চুপসে যায়। কেন আম্মু হঠাৎ বকবে কেন আমায়?
বাদরামি করছস কিছু মীরা? অরিমার ভীতু কণ্ঠ শুনে মীরা মনে মনে হাসে, কিন্তু মুখটা গম্ভীর করে বলে, আজ ভার্সিটিতে তাড়াতাড়ি যেতে হবে। এটা তুই ভুলে গিয়েছিস? তারপর এখনো তুই সকালের খাবারও খাওয়ানি, তাই কাকিমা রেগে অন ফায়ার। আজ বোধহয় তোর পিঠে খুন্তির বাড়ি পড়বে। মায়ের কথা শুনেই অরিমার চোখে বড় বড় হয়ে যায়। সেরেছে, আর মনে হয় তার মাদার ইন্ডিয়া ওকে টিকিটবিহীন ভারতে পাঠিয়ে দিবে লাথি মেরে। এইসব ভেবে দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়, কিন্তু দরজার কোণায় পা বেজে ধপাস করে মেঝেতে পড়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি হওয়ার মেয়েরা কিছু বুঝতে পারে না। এই বেয়াদব, উঠা আমারে! দেখছস না পড়ে আছি, উঠা! শেষের কথাটা একটু জোরেই বলে অরিমা। মীরা তড়িঘড়ি করে অরিমাকে উঠায়। কোমর, পায়ে বেশ ব্যথা পেয়েছে বেচারি। ব্যথায় চোখে পানি আসে, তবুও পাত্তা না দিয়ে ওয়াশরুমে যায়। বেশি দেরি করলে এই ব্যথার উপরের মারবে তানিয়া রহমান, অরিমার মা। মীরা ওয়াশরুমের দিকে তাকিয়ে এখন হাসছে। কিভাবে পড়লো ভাবতেই ওর দম ফাটা হাসি আসছে। যদিও অরিমার পড়ে যাওয়া নতুন ব্যাপার না, তবুও হাসি থামছে না। হাসতে হাসতেই নিচে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে মীরাকে না দেখে নিচে গেছে ভেবে নিঃশ্বাস ছাড়ে। এরপর বোরকা, হিজাব, মাস্ক পরে পরিপাটি হয়ে একেবারে নিচে নামে হাঁটতে গিয়ে কোমর ও পায়ের টান খাচ্ছে, তবুও সেদিকে মাথা না ঘামিয়ে ড্রয়িং রুমের দিকে যায়। গিয়ে দেখে তানিয়া রহমান সোফায় বসে টিভি দেখছে, তার মীরা খাওয়ার টেবিলে বসে ফোন টিপছি। খাওয়ার টেবিলে খাবার ডেকে রাখা। আস্তে আস্তে খাবার টেবিলের দিকে যেতে থাকে। তানিয়া রহমানের চোখ অরিমার দিকে পড়ে চিন্তিত স্বরে বলে, মাথা ব্যথা কমছে তোর? মায়ের এমন কথায় অবাক হয় অরিমা। ওর কখন মাথা ব্যথা হলো আবার? তাই উল্টো প্রশ্ন করে, মানে কিসের মাথা ব্যথা? কেন? মীরা তো বললো যে কাল রাত থেকে তোর নাকি খুব মাথা ব্যথা। ব্যথায় রাতে ঠিকমতো ঘুমাতে পারিসনি, ফলে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাই তো ডাকিনি তোকে। মায়ের কথায় বুঝে মীরা ওকে বাঁচানোর জন্যই মাথা ব্যথার অজুহাত দিয়েছে। তাই নিজেকে সামলে বলে, হ্যাঁ হ্যাঁ কমেছে আগের থেকে মাথা ব্যথা, তাই তো এখন রেডি হয়ে নিচে নামলাম। অরিমার কথায় তানিয়া বেগমের মুখ থেকে চিন্তার রেশ কেটে যায়। খেতে বলে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। অনিমা হেঁটে গিয়ে মীরার সামনে দাঁড়ায়। নিজের সামনে হঠাৎ দাঁড়াতে দেখে মীরা ভ্রু কুঁচকায় বলে, কি আমার সামনে এমন তাল গাছের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি খেতে বসো, আমিও খাইনি তোর জন্য। অরিমা মীরার মাথায় একটা থাপ্পড় মেরে বলে, আমার তখন মিথ্যা বললি কেন যে আম্মু আমার উপর রেগে আছে? তোর জন্য কোমরে ব্যথা পাইলাম আমি। যার জন্য চুরি করি সেই বলে চোর কথাটা একেবারে খাপে খাপ মিলে গেছে। তোকে বাঁচানোর জন্য কাকিমাকে মিথ্যা বললাম, আর এখন তুই আমার দোষ দিচ্ছিস। ওহ! মীরার কথায় পিঠে কিছু না বলে চুপচাপ খাওয়ার মনোযোগ দেয়। অরিমার পক্ষ থেকে কোনো ওর না আসায় মীরা খেতে থেকে খাওয়া শেষ করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। আর তারা অনেকটা দেরি করে ফেলেছে। মান্নান রহমান আর হান্নান রহমান দুই ভাই। মান্নান আর তানিয়া রহমানের এক মেয়ে অরিমা আদ্রি। হান্নান আর রূপালী রহমানের দুই ছেলে মেয়ে। ছেলে মুস্তাকিফ আবরার আর মেয়ে মারিফা মীরা। মান্নান আর হান্নান দুই ভাই প্রবাসী। অফিসে যাওয়ার সময় তন্নিকে নিয়ে যেও। মায়ের কথায় খাওয়া রেখে ঘড়ির দিকে তাকিয়ে মায়ান বলে, 5 মিনিটের মাঝে তন্নিকে নিচে নামতে বলো, 1 সেকেন্ড দেরি হলে আর আমার সাথে নিব না ওকে। ছেলের কথায় তাড়াতাড়ি মায়া বেগম মেয়ের রুমের দিকে যায়। মাকে কথাটা বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ দেয়। 5 মিনিটের মাথায় সিঁড়ি দিয়ে দৌড়ে নামে তিন্নি। ততক্ষণে মায়ানের খাওয়াও শেষ। আমি এসে গেছি ভাই, তোমার দেওয়া টাইমের মাঝেই। মায়ানের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলে তিন্নি। না, 5 মিনিট 2 সেকেন্ড বাজে এখন। তুই 2 সেকেন্ড লেট তিন্নি। মায়ানের কথায় তিন্নি হতাশ। 2 সেকেন্ড কি গোনার মাঝে ধরে নাকি? অবশ্য তার ভাই করে, অন্যরা না করলেও। মায়ান কথাটা বলে বাহিরের দিকে হাঁটা ধরে। তিন্নিও পিছন পিছন গিয়ে গাড়িতে বসে বলে, এত পাংচুয়াল তুমি, কিন্তু তোমার সাথে বিয়ে হবে একটা অগোছালো মেয়ের সাথে, দেখো। বোনের কথায় মুচকি হেসে বলে, তা আমি জানি। তোর ভাবি মানে আমার বউ খুবই অগোছালো টাইপের। মায়ানের কথায় অবাক হয়ে তিন্নি বলে,
তুমি কিভাবে জানলে যে তোমার বউ অগোছালো হবে? আগে থেকে ঠিক করা নাকি হুম? কে সেই নারী? মায়ান তার কথায় উড় দেয় না, চুপচাপ গাড়ি চালানোতে মনোযোগ দেয়। তিন্নি উড়ের আশায় খানিকক্ষণ তাকিয়ে থাকে মায়ানের দিকে। মায়ান কিছু বলছে না দেখে নিঃশ্বাস ফেলে বাইরের দিকে তাকায়। তাদের কাজিন মহলের মধ্যে মায়ানি গম্ভীর, রাগী, কথা কম বলে। কাজিনদের আড্ডা মহলে তাকে খুব কমই পাওয়া যায়। রাগী হওয়ার কারণে সকল কাজিনরা মায়ানকে ভয় পায়, তবে অনেক মেয়ে কাজিন মায়ানের উপর ক্রাশড। রাগী, গম্ভীর হলেও মায়ান দেখতে মাশাআল্লাহ। আরিফ আহমেদ ও মায়া বেগম দুই ছেলে মেয়ে মুনফাসিল, মায়ান আর তাবাসসুম তিন্নি। মায়ান আপাতত নিজের অফিস সামলায়, আর তিন্নি এবার অনার্স দ্বিতীয় বর্ষ। ভার্সিটি এসে গেছে নাম এবার। মায়ানের কথায় তিন্নি গাড়ি থেকে নামে সামনে পা বাড়াবে এমন সময় মায়ানের কথা দাঁড়িয়ে পড়ে। মেয়ে আমার আগে থেকেই ঠিক করা, আর তাকে তুই আগে থেকেই চিনিস। বলেই গাড়ি নিয়ে উধাও হয়ে যায় মায়ান, তবে পিছে রেখে যায় থমকে দাঁড়ানো তিন্নিকে। কে সেই মেয়ে যে ভাইয়ের পছন্দের মানুষ? কোন মেয়ে যাকে ও চেনে? এইসব ভাবার মাঝেই ফোন বেজে ওঠে। ওর ফোন রিসিভ করার সাথে সাথেই অরিমা বলে, কই তুই হারামি, এতক্ষণ লাগে আসতে, তাড়াতাড়ি আয়। বলেই ফোন কেটে দেয় তিন্নিকে বলার সুযোগ না দিয়ে। তিন্নি জোরে শ্বাস ছেড়ে দ্রুত পা চালায়। কি বললো তাবু? কত দূর আসলো? মীরার কথায় চাটা টেবিলে উপরে রেখে বলে, জানি না কত দূরও, কিছু বলার আগেই কল কেটে দিছি। মানে তুই তাহলে তাবুরে কল কেন দিছিলি? যদি ওর কথাটাই না শুনিস। তুই দিতে বলেছিলি তাই দিছি। প্রশ্ন করেই কেটে দিছি, তুই তো আর বলিসনি যে ওর ওরের অপেক্ষা করতে। মীরার রাগ হয় অনিমার উপর। রেগে বলে, তোর সাথে কথা বলাই বেকার। ওদের কথার মাঝে তিন্নি হাজির হয়। অনিমার পাশে চেয়ারে বসে বলে, একটা ফাটাফাটি খবর আছে, শুনবি? মীরা আর অনিমা তিন্নির দিকে ফিরে তাকায়। মীরা বলে, বল শুনি। তিন্নি সকালে মায়ানের কথা বলা কথাগুলো ওদের বলে। মীরা বড় বড় চোখে তাকায়। অনিমার অবাক হয়, তবে প্রকাশ না করে বলে, এতে ফাটাফাটি খবর হওয়ার কি আছে, ছেলে মানুষ পছন্দ করতেই পারে। অনিমার কথা মীরা, তিন্নি কি খুশি হয় না? মীরা দুঃখী দুঃখী মুখ করে বলে, তুই থামো অরু, আমার ক্রাশ একজনের পছন্দ করে, এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে? তিন্নি, মেয়েটাকে চিনিস? এটা জানলে তো কাজে হতো। আমি এই কথা সেই থেকে ভেবে আসছি। ক্লাস শেষে তিন বান্ধবী মিলে ঠিক করে ফুচকা খাবে তারা। ফুচকার ভ্যান ভার্সিটির অপর পাশে রাস্তা পার হয়ে অন্য পাশে গিয়ে খাবার খেতে হয়। সেই মোতাবেক তিন বান্ধবী রাস্তা পার হওয়ার জন্য পা চালায়। তিন্নি মীরা রাস্তা পার হতে পারলেও অরিমা মাঝ রাস্তায় আটকে পড়ে। ফুল স্পিডে গাড়ি যাচ্ছে, ওর পাশ থেকে অনেক চালাক ওকে রাস্তা থেকে সরে যেতে বলছে। কিন্তু গাড়ি যাওয়া আসার কারণে অরিমা নির্বোধের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ পিছন থেকে দ্রুত বেগে আসা ট্রাক দেখে তিন্নি মীরা দুইজনই ওরু বলে চিৎকার দেয়। অরিমা ট্রাক দেখে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কনিতে জোরে টান অনুভব করে, চোখ মেলে একটা প্রশস্ত বুক দেখে মাথা উঁচিয়ে একজন পুরুষের মুখ দেখে নিশ্চিত হয় যে সে যাত্রায় বেঁচে গেছে। Are you crazy? Why were you standing in the middle of the road like such an idiot? তুমি কি পাগল? মাঝ রাস্তায় এমন নির্বোধের মতো দাঁড়িয়েছিলে কেন? আমি সময় মতো না আসলে কি হতো ভাবতে পারছো? মায়ানের ধমকে কেঁপে ওঠে অরিমা। আমি বুঝতে পারি নাই যে এমনটা হবে। মাথা নিচু করে অরিমা বলে, ঠিক আছিস? কোথাও ব্যথা লাগেনি তো? মীরার চিন্তিত স্বর শুনে অরিমা মাথা নাড়িয়ে না বুঝায়, ও না হয় ইডিয়ট। তোমরা তো ভালোই বুদ্ধিমান আছো, তাহলে এই ইডিয়টকে একা মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছো কেন? মায়ানের কথায় মীরা তিন্নি মুখ চেপে হাসে, আর অরিমা দাঁতে দাঁত চেপে চুপ করে থাকে ওকে বাঁচানোর জন্য। মীরা নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে বুঝতে পারিনি ও রাস্তার মাঝে ফেসে যাবে। তা কোথায় যাচ্ছিলে তোমরা তিনজন? ভাইয়া আসলে ফুচকা খেতে আসছিলাম এ বাসে। তিন্নির কথায় মায়ের নাক মুখ কুচকে বলে,
এইসব আনহেলদি খাবার খাওয়ার মানে আছে কোনো? ডিসকাস্টিং। এসব খেতে হবে না, চলো বাসায়। আর তুমি অরিমাকে উদ্দেশ্য করে চোখ কান খোলা রেখে চলাফেরা করো, সবসময় আমি আসবো না বাঁচাতে। আপনাকে বলেছি আমায় বাঁচানোর কথা। আর আমি ইডিয়ট না, আপনার বউ ইডিয়ট। ও বলি অরিমা দৌড় দেয়। এখানে থাকলে নিশ্চিত দেয়ালে থাপ্পড় পড়তো মায়ানের হাতের। অরিমার কথায় বাকিরা অবাক। মীরা তিন্নি মায়ানের দিকে তাকায় দেখে শান্ত দৃষ্টিতে অরিমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। জোরে শ্বাস নিয়ে মীরাকে যেতে বলে অরিমার পিছু পিছু। আর তিন্নিকে গাড়িতে উঠতে বলে হাঁটা ধরে গাড়ির দিকে। ভাইয়া তুমি হঠাৎ এদিকে আসলে, যে কোনো কাজ ছিল? তিন্নি। মায়ান ড্রাইভ করতে করতে জবাব দেয়, ছিল কাজ, তাছাড়া তোমাকে নিতে আসছিলাম। তার মাঝেই এইসব। তুমি ওর কথায় কিছু মনে করো না কিন্তু? হ্যাঁ, ওকে ইডিয়ট বলেছো তো, তাই ও রাগ করে তোমায় এইসব বলেছে। তারপরে দেখা যাবে বলেই চুপচাপ গাড়ি চালানোর মনোযোগ দেয়। তিন্নি একটা কথা বলার জন্য উসফুস করছে কিছু সময় ধরে। তা বুঝতে পেরে মায়ান বলে, কিছু বলতে চাচ্ছ? বলে ফেলো। আসলে মানে তুমি কোন মেয়ের কথা বলেছিলে সকালে? মেয়েটাকে বলো না একটু। না, এখন সময় আসেনি তার কথা বলার। সময় আসুক, তারপর সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবো তার বাসায়, সাথে তোমাকে জানাবো। আর তার আগে যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তোমায় আমি আমার কার্ড দিব শপিং করার জন্য। শপিং এর কথা শুনে তিনি খুব খুশি হয়। মনে মনে ঠিক করে যে কোনো ভাবেই হোক না কেন তাকে সেই মেয়েটার খোঁজ নিতেই হবে। ভাইয়া একটু হিন্টস দাও, না হলে খোঁজা মুশকিল হয়ে যাবে। মায়ান সামান্য হেসে বলে, তার চঞ্চলতায় মুগ্ধ আমি। তাকে আমার প্রয়োজন এটুকু আমি জানি। নাও দিলাম হিন্টস, এবার খুঁজে বের করো দেখি। এ বিষয়ে আর কোনো প্রশ্ন করবে না। তিন্নি পড়ে গেল মহাচিন্তায়, মনে মনে ভাবে এটা কোনো হিংস হলো নাকি? কিসব ছন্দ বলল, এটা নিয়ে আর প্রশ্নও করা যাবে না। উফ, এই ছন্দের মানে কি? তুই আমার সাথে কথা বলবি না মিরু? অরিমার কথায় মীরার কপালে ভাঁজ পড়ে। যেখানে মীরার রাগ করার কথা সেখানে অরিমা রাগ করছে। কি নিয়ে রাগ সেটা বুঝতে না পেরে প্রশ্ন করে, কেন কথা বলবো না, আমি কি করেছি? যখন তিন্নির ভাই আমায় বকলো তুই তিন্নি ব্যাকফুলের মতো হাসছিলি কেন, আমার সাপোর্ট না করে? হ্যাঁ, তাই আমার সাথে এখন তুই কথা বলবি না, সাথে আমায় রিকশায় উঠবি না। অরিমার এই ছেলে মানুষের আগে মীরা বিরক্ত হয়ে যায়। রিকশায় উঠে বসে বলে, নাটক কম কর তুই। আমি কি করতাম তখন? দোষ করেছিস বিধায় ধমক খেয়েছিস। এখানে আমার বলার মতো তো কিছু দেখছি না। আর রিকশার উঠতে মানা করছিস কেন? উঠতে যখন দিবিই না তাহলে এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলি কেন? মীরার বিরক্ত ভরা কণ্ঠের পিছে কিছু বলার মতো খুঁজে পায় না অরিমা, তাই চুপ থাকে। খানিক চুপ থেকে নিজ থেকেই বলে, মিরু কথা বলছিস না কেন? ভাবছি। কি ভাবছিস? না মানে মায়ান ভাইয়ের পছন্দের মেয়েটা কে হতে পারে? মায়ানের নাম শুনে অরিমা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, হঠাৎ ওই মায়ানমারের পছন্দ নিয়ে এত উৎসাহ কিসের হুম? ভালো টালো বেছে ফেলিস নি তো আবার? আরে ধুর, ভালো না বাসলেও ক্রাশ তো আমার। তাই তার পছন্দের মেয়েটা কে হতে পারে তাই কৌতূহল হচ্ছে, এই যা। আর তুই মায়ান ভাইয়ের নামটা এমন বিকৃত করছিস কেন? হ্যাঁ, তার উপর তোর এত দরদ উতলে উঠছে কেন? মীরের কথায় জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে অরিমা। মীরে কিছু বলবে তার আগেই রিকশার ওয়ালা মামা বলে ওঠেন, আয়শা পড়ছে এমন এক ঠিকানায় নামেন। এই টপিক নিয়ে আলোচনার সমাপ্তি ঘটে ওখানেই। ওরা ভাড়া দিয়ে বাইরের দিকে হাঁটা ধরে। আরে তোমরা কখন আসলা? তিন্নির বিস্ময়কর কণ্ঠে সবাই কাজিনরা দরজার দিকে তাকায়। সকালে এসেছি আমরা। রিয়ার কথায় তিন্নি মুখ ফুলিয়ে ওর পাশে বসে বলে, আমায় জানানি কেন তোমাদের আসার কথাটা? জিসান তিন্নির মাথায় থাপ্পড় মেরে বলে, জানালে সারপ্রাইজ দিতাম কেমনে? যিশু ভাই মারছো কেন আমায়? মাথা ডলতে ডলতে বলে তিন্নি জিসানের উদ্দেশ্যে। যিশু না বইলা হিসুকো চুন্নি। তাসরিফের কথায় উপস্থিত সকলে হেসে ওঠে।
মায়া বেগম তিন্নিকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতে বললে আড্ডা ছেড়ে ফ্রেশ হতে যায়। জিসান, রিয়া, রাইসা, তাশরিফ হচ্ছে মায়ানের দুই ফুফুর ছেলে মেয়ে। তোর ভাইটা এমন কেন? তার সাহস হয় কিভাবে আমায় ইডিয়ট বলার? আমি কি তা কিসে জানে? আমি কি তাকে ভয় পাই নাকি? হো, নিহাত ভদ্র মেয়ে বলে চুপ থাকি। এক নিঃশ্বাসে কথাগুলো তিন্নিকে বলে থামে অরিমা। বিকালবেলা ড্রয়িং রুমের তিন্নি সকলের সাথে আড্ডা দিচ্ছিল, তখন হঠাৎ অরিমা ফোন দিয়ে উপরোক্ত কথাগুলো বলে। লাউড স্পিকারে দেওয়ার কারণে উপস্থিত সকলে অরিমার কথাগুলো শুনতে পায়। তিন্নি কিছু বলবে তার আগে অরিমা আবার বলে, তোর ওই মায়ানমার ভাইকে বলে দিস আমার সাথে দেখা হলেই যেন ধমক না দেয়। এতে আমার প্রচন্ড রাগ হয়। তোর ভাই একটা ইডিয়ট, রোবট, কুতুম পেঁচা। এই মেয়ে তোমার সাহস হয় কিভাবে আমায় এত কিছু বলার? সামনে একবার পায়ে থাপ্পড় মেরে যদি তোমার গাল লাল করতে না পেরেছি, তাহলে আমার নামও মুনফাসিল মায়ান না বলে দিলাম। আরো কিছু বলার আগে টুট টুট শব্দ করে কল কেটে যায়। মায়ান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ফোনটা তিন্নির দিকে এগিয়ে দেয়। তারপর কোনো কথা না বলেই গটগট শব্দ করে চলে যায় ওখান থেকে। উপস্থিত সবাই এখনো অবাক। কোথা থেকে কি হলো কেউ বুঝতে পারছে না। রিয়া বলে, কি হলো এটা? কোনো সিগন্যাল ছাড়াই টর্নেডো হয়ে গেল। বলেই হাসতে থাকে তাশরিফ। জিসানও তাল মিলিয়ে বলে, যা বলেছিস ভাই। কোথা থেকে মায়ান ভাই আসলো তা বুঝতেই পারলাম না। বেচারি অরিমা বকা খেল। সামনে পেলে হয়তো মায়ান ভাই ওকে ফ্রাই করে খেত। মায়ান ভাই একদম ঠিক করেছে। ওই মেয়েটা ভারী বেয়াদব। না হলে অমন করে বড়দের কেউ বলে নাকি? রাইসার কথাটা কারো পছন্দ হয় না, সেটা সকলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাশরিফ রাইসাকে তাচ্ছিল্য করে বলে, ওরে আমার সম্মান ওয়ালি রে। নিজে দিস অন্যদের সম্মান। আসছে বড় বড় কথা বলতে। তুমি আমায় এভাবে বলতে পারো না তাশরিফ ভাই। বোনের ব্যবহারে রিয়া প্রচন্ড বিরক্ত নিয়ে বলে, তাশরিফ ঠিকই বলেছে রাইসা, তুই একটু বেশিই বলছিস। অরিমা মেয়েটা কিন্তু ভালো, সেটা তুইও জানাসি, তাই বাজে বকিস না। হ্যাঁ হ্যাঁ, এখন আমি খারাপ আর ওই মেয়েটা সবার কাছে ভালো। ওর ছবি গলায় বাঁধিয়ে রাখো তোমরা। হো, বলেই নিজের বরাদ্দ রুমের দিকে হাঁটা ধরে রাইসা। আর জিসান, রিয়া, তাশরিফ তিন্নি ওরা রাইসার যাওয়ার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। কিরে অমন জিম মেরে বসে আছিস কেন? মীরার কথায় অরিমা সোজা হয়ে বসে বলে, এই মায়ানমার আমার থাপ্পড় মারবে। অরিমার কথা বুঝতে না পেরে মীরা, কি বলছিস এসব? কে মারবে তোকে? অরিমা সব খুলে বলে মীরাকে। সব শুনে মীরা ওকে বকা দেয়। কি দরকার ছিল ওসব বলার? রাতে ডিনার শেষে রুমে এসে বারান্দায় যায় অরিমা, এটা ওর অভ্যেস। খাওয়া শেষে রাতের আকাশ দেখা অরিমার প্রতিদিনটার রুটিন। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিদিতার কথা হঠাৎ মনে পড়ছে ওর। এতে বিরক্ত হয় খুব। বিরক্তি নিয়ে রুমে ফিরে দেখে মীরা ফোন ঘাটছে। বিছানায় বসে মীরাকে বলি, কিরে আজ হঠাৎ আমার রুমে কি? কেন তোর রুমে আসা বাড়ান নাকি? তা না, আসবি অবশ্যই, কিন্তু এই সময় আসলি তাই আর কি। মিরু, তুই কি আমায় মিস করছিলি নাকি? হ্যাঁ, যদি করেও থাকো কিছু করার নাই, আমি শুধু আমার ভবিষ্যতে জামাইরে মিস করি, সেখানে তোর জায়গা নেই। মীরা বিরক্ত হয় অরিমার ইয়াজারের কথায়। উফরু, এইসব ফালতু কথা পাস হইয়া তো। কাজে এসেছি আমি। অরিমা এবার সিরিয়াস হয়ে বলে, কি কাজ? কাল আমি যাব না ভার্সিটি। তাহলে আমিও যাব না, আর তিন্নিকেও বারণ করে দিব, তারপর ঘুম দিব। আহা, আমার সম্পূর্ণ কথাটা আগে শোন অরু, তারপর কথা বলিস। অরিমা মাথা নাড়িয়ে চুপচাপ বসে। কাল রাহুলের সাথে মিট করতে যাব আমি। অরিমা চোখ বর্ষর করে তাকিয়ে কিছু বলতে নেই, তার আগে মীরা তাকে চুপ করিয়ে দেয়। আগে আমার কথা শেষ হবে, তারপর তুই কথা বলবি। হঠাৎ প্ল্যান হয় মিট করার। আমি আর তুই ভার্সিটির জন্য বের হলেও আমি যাব রাহুলের সাথে মিট করতে, আর তুই ভার্সিটি। তারপর সময় মতো একসাথে বাড়ি ফিরবো। নিয়ে এখন কি বলবি বলে ফেল।
অরিমার মনে এতক্ষণ প্রশ্ন আকুপাকু করছিল, তাই ঝটপট বলে, রাহুল ব্রুনা চিটাগং ছিল আসল কবে? আজকেই আসলো, তাই কাল মিট করতে বলছে। প্রায় 3 মাস পরে দেখা হবে আমাদের, বলেই মীরা মিটমিট করে হাসে। ওহো, তুমি তাকে স্পেশাল দোষ দিবে কাল, তাই না? যাই করো না কেন আমার জন্য খাবার নিয়ে আসিস, ভালো ভালো ফিটফাট হয়ে যাস কাল। আর কিছু বলবে তার আগেই মীরা উঠে ওখান থেকে চলে যায়। বেচারি লজ্জা পেয়েছে ভালোই। মীরা যেতেই অরিমা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সবাই প্রেম করে আর আমি এখনো সিঙ্গেল, জীবনটা বেদনার। ও ভবিষ্যতে জামাই তাড়াতাড়ি দেখা দাও। মায়ান গাড়ি চালাতে চালাতে একা একা বলে, অনেক তো হলো পাখি, এবার তোমায় আমার করতে হবে, আর থাকতে পারছি না তুমি না। তোমাকে চাই খুব করে, আমার মনের রানী হবি শুধু তুই। মীরার কথা অনুযায়ী সকালে একসাথে বাড়ি থেকে বের হয়ে দুইজন দুই রাস্তায় চলে যায়। ভার্সিটি এসে দেখে তিন্নি আর লেট। ও চুপচাপ ক্যান্টিনে গিয়ে কিছু খাবার কিনে নিজের জন্য খাওয়ার সাথে সাথে মোবাইল চালাচ্ছে। চেয়ার টানার শব্দের পাশে ফিরে তিন্নিকে দেখে অরিমা তিন্নিকে সম্পূর্ণ ইগনোর করে খাওয়ায় মনোযোগ দেয়। তা দেখে তিন্নি ভ্রু কুঁচকে ফেলে। কি হয়েছে তোর অরু, কথা বলছিস না কেন? এতবার কল করলাম একবারও রিসিভ করিসনি, বরং কেটে দিয়েছিস। কি হয়েছে তোর? কিছু হয়নি আমার, বলেই চুপচাপ খাবার খেতে দেখে এতে যেন তিন্নি আরো চিন্তায় পড়ে যায়। ভাবতে থাকে অরিমার হঠাৎ রাগের কারণ। হঠাৎ গতকাল বিকালে মায়ানের বলা কথাগুলো মনে পড়ে। এবার বুঝে আসল কাহিনী। কাল ভাইয়ের কথায় রাগ করেছিস আমার উপর? না, তোর উপর কেন রাগ করব? অরিমা ভাবলে সে এভাবে উড় দেয়। আগে আমার পুরো কথা শোন। আমি তোর সাথে যখন কথা বলছিলাম তখন ভাই হঠাৎ আসে আর সব কথা শুনে নেয়। ও আচ্ছা, বুঝলাম। কি করে শুনলে? লাউড স্পিকারে কেন দিছিলি ফোন? এমনি এমনি শুনলো, কিছুটা ব্যঙ্গাত্মক স্বরে কথাটা বলে অরিমা। কাল কানে কি যেন হয়েছিলি? কানে শুনছিলাম না কিছু, তাই লাউডে দিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে ভাই আসায় সব শুনে সরিয়ে যান ডুস। মুখে ইনোসেন্ট ভাবটা এনে উক্ত কথাটা বলে তিন্নি। এখানে তিন্নি ডাহা মিথ্যা কথা বলছে। ওর কানে কিছুই হয়নি, সব কাজিনদের মাঝে বসেই অরিমার সাথে কথা বলছিল। অনেক কিছু বোঝানোর পরে অরিমার রাগ কমাতে পারে তিন্নি। দুই বান্ধবী মিলে ক্লাস শেষ করে ভার্সিটির গেটে এসে মীরাকে কল করলে মীরা জানায় ওরা ঘুরতে ঘুরতে একটা গ্রামে এসেছে। আসতে লেট হবে, তাই যে অরিমা চলে যায় বাসায়। কাকিমা অরিমার মাকে যেন কিছু একটা বলে ব্যাপারটা সামলে নেয়। অরিমা বিরক্ত, মহা বিরক্ত মীরার উপর। মীরার উপর বিরক্ত সাথে একটা রিক্সারও দেখা নেই। এতে প্রচন্ড রাগ হয় অরিমার। রাগে গজগজ করতে করতে হাঁটা ধরে সামনের দিকে। একা একা বিড়বিড় করে হাঁটছিল, পিছন থেকে গাড়ির হর্নের শব্দ ওর কানে আসছিল না। নিজের ভাবনার মাঝে ওর হাত ধরে টান দেয় কেউ একজন। আরে কোন বেয়া? বাকি কথা শেষ করার আগে ওর গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মায়ান ওর দিকে রাগের সহিত তাকিয়ে আছে। থাপ্পড়টা বেশ জোরালো ছিল। আপনি আমায় মারলেন কেন? কালকে কথায় রেসে সত্যি সত্যিই মারলেন? কান্না করতে করতে অরিমা বলে, এই স্টুপিড গার্ল, মন থেকে কোথা তোমার? হ্যাঁ, আর একটু হলেই গাড়ির নিচে চাপা পড়তে। কতক্ষণ ধরে গাড়ির চালকেরা হর্ন দিচ্ছে, কানে যাচ্ছে না সেসব? আর কালকের মারটা তোলা থাক, সময় মতো ওর ছাদ মিটব। প্রচন্ড জোরে ধমক দেয়। অরিমা কেঁপে উঠে। মায়ানের ধমকে আশেপাশের অনেকেই ওদের দিকে তাকায়। অরিমা মাথা নিচু করে কান্না করছে। তাই বলে আমায় আপনি মারবেন? অন্যায় করেছ তাই মেরেছি, সামনে আরো করলে আরো মার খাবে। কোন অধিকারে মারলেন আমায়? বলেই চোখ বন্ধ করে ফেলে। অরিমা ভেবেছে আবার বোধ হয় থাপ্পড় পড়বে ওর গালে। তবে ওর ধারণা ভুল প্রমাণিত করে মায়ান শান্ত স্বরে বলে,
গাড়িতে উঠো, আমি পৌঁছে দিচ্ছি তোমায়। না থাক, তার দরকার নেই। বলার আগে মায়ানের শক্ত দৃষ্টি দেখে থেমে যায়। তারপর চুপচাপ মায়ানের গাড়িতে গিয়ে বসে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে মায়ানও গাড়িতে গিয়ে বসে। পুরো রাস্তা অরিমা কোনো কথা বলেনি, চুপচাপ বাহিরের দিকে তাকিয়েছিল। মায়ানও আগ বাড়িয়ে কোনো কথা বলেনি, আর চোখ অরিমাকে দেখেছে খালি। বাড়ির সামনে আসে গাড়ি থামাতেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাঁটার জন্য পা বাড়াতেই মায়ান বলে ওঠে, তোমায় মারার অধিকার আছে আমায় অরিমা আগেই। সে অধিকার আদায় আমি খুব তাড়াতাড়ি করব। যেহেতু অধিকার নিয়ে কথা তুলছ, আর তোমায় মারার জন্য বিন্দু মায়ের অনুশোচনা নেই আমার, কারণ তুমি তোমার ভুলের জন্য মায়ের খেয়েছ। বলেই গাড়ি নিয়ে চলে যায় ওখান থেকে। আর এদিকে অরিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় মায়ানে যাওয়ার পানে। আসসালামু আলাইকুম। ছোট পর্বের জন্য দুঃখিত, আসলে ঈদের সময় তো নানা ব্যস্ততা। আশা করি মানিয়ে নিবেন। হ্যাপি রিডিং। শুধু তুই। নুরিমা নূর। পর্ব 08। ভাবো পাখি ভাবো, এখন তুমি আমার কথা ভাববে না চাইতেও আমার উপস্থিতি থাকবে তোমার মস্তিষ্কে। বলেই জোরে জোরে হাসতে থাকে মায়ান। তার হাসির সাক্ষী হয় শুধু তার এই কালো রঙের দামি গাড়িটা। ওদিকে অরিমা এখনো থম মেরে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। মায়ানের কথাগুলো মিলানোর প্রচেষ্টায় আছো। কিছু শব্দে চিন্তা জগৎ থেকে বের হয়ে আসে। তারপর বাড়ির দিকে হাঁটা ধরে আর মনে মনে ঠিক করে মায়ানের এই কথায় মানে তাকে বের করতেই হবে। বাড়ি ঢোকার সাথে সাথে মায়ের প্রশ্নের সম্মুখীন হয় মিরাকল নিয়ে। কোনো মতে মাকে বুঝিয়ে নিজের রুমে চলে আসে। এসে ফ্রেশ হয়ে মীরাকে কল লাগায়। কিরে, এখনো তোর ডেট শেষ হয়নি মিরু? আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টার মাঝেই ফিরে আসবো। কাকিমাকে ম্যানেজ করতে পেরেছিস? হ্যাঁ, তবে বহুত প্যারা খাইতে হয়েছে। খালি প্রশ্ন আর প্রশ্ন। কি করতে গিয়েছে? আমি যাইনি কেন? আরো কত কি বাবা। বলেই ফোঁস করে নিঃশ্বাস ফেলে অরিমা। ধন্যবাদ সোনা, আমায় বাঁচানোর জন্য। তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে আসবো আনি। হয়েছে, আর তেল দিতে হবে না। ওহো, একটা কথা বলতেই ভুলে গেছি, বিকালেই কাকামা মীরার মা কোকিয়া ইসলাম আসবে, তুই প্লিজ আর আগে ফিরিস। কি বলিস, আম্মু আসবে আজ? আমি খানিক্ষণের মাঝেই ফিরছি। মীরা কল কেটে দেয়। রাহুল চিন্তার স্বরে বলে, কি হলো জান? হঠাৎ মুখটা কালো হয়ে গেল কেন? মীরা রাহুলকে ওর মা আসার কথা জানায়। রাহুলের মুখটাও কালো হয়ে যায় বলে, হবু শাশুড়ির আজ আসার কি প্রয়োজন ছিল তোর? তার কারণে নিজেদের মাঝে টাইম স্পেন্ডও করতে পারলাম না। রাহুলের চুপসে যাওয়া মুখ দেখে মীরা হেসে ফেলে। এখনো তোমার আরো টাইম লাগবে? সকাল থেকেই তো ছিলাম তোমার সাথে। এখন চলো, না হলে লেট হয়ে যাবে বেশি। মীরার সাথে ফোন আলাপ শেষে অরিমা আবারও মায়ানের কথা নিয়ে ভাবতে বসে। মনে মনে বলে, উনি কি আমায় পছন্দ করেন নাকি? না হলে অধিকার নিয়ে অমন কথা কেন বলবেন? উনি কত সুন্দর আর আমি শ্যামলা। তার সৌন্দর্যের 2 ভাগও আমার মাঝে নেই, তাহলে আমায় কি কারণে পছন্দ করবেন উনি? নাকি আমি বেশি ভাবছি? আবার তার বলা কথাগুলো উফার ভাবতে পারছি না। ওর ভাবনার মাঝেরই ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে কল। অপরিচিত নাম্বার দেখে কলটা দেখে ধরে না, তবে আবার কল দিয়েছে দেখে রিসিভ করে সালাম দিতেই ভেসে আসে একটা গম্ভীর পরিচিত স্বর। আমি মায়ান বলছি। কল ধরছিলে না কেন? অরিমা মনে মনে বলে, আমার ফোন আমার ইচ্ছা, তোর কি মায়ানমারের বাচ্চা? একথা বলার মতো বুকে পাটা না থাকায় মুখে বলে, আসলে ফোনের পাশে ছিলাম না। তাছাড়া অপরিচিত নাম্বার দেখলে ধরাটা ঠিক না। কোনটা ঠিক? আমার নাম্বার ফোনে সেভ করে রাখো, তাহলে আর অপরিচিত মনে হবে না। অরিমা মনে মনে ভেঙচি কেটে তবে মুখে বলে, আচ্ছা। মায়ান খানিক্ষণ চুপ থেকে বলে, শোনো, আমি জানি তুমি আমার বলা কথাগুলোই ভাবছো,
শুনে রাখো মেয়ে, আমার পছন্দের মানুষ তুমি, আর তোমাকেই আমি বিয়ে করব। এই মুনফাসিল মায়াননের বউ হবে তুমি, অরিমা আদি। তাই এইসব নিয়ে না ভেবে নিজেকে তৈরি করো আমার জন্য। আপনি কি তিন্নির ভাই মুনফাসিল মায়ান বলছেন? অমন আবেগময় কথার বিপরীতে এমন কথা শুনে মায়ান হতভম্ব। ও কত সুন্দরভাবে বিয়ের প্রপোজাল দিল, আর এই মেয়ে তার পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত। শান্ত মাথায় হঠাৎ রাগ চড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় মেরে গাল লাল করে দিব তোমার আমি। আমি কি বলেছি আর তুমি আর উড়ে এটা কি বললে? ভ্রুর মেজাজটাই খারাপ করে দিলে। অরিমা এবার শিওর হয় এটা মায়ান, তবে তার মুখে এমন কথা অবিশ্বাস্য লাগছে অরিমার নিকট। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, না মানে আমি যে মায়ানকে চিনি সে মোটেও এমন আবেগ মাখা কথা বলতে জানে না। তাই একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হয় পাখি। পাখি ইসকি আদুরে ডাক। অন্য এক ধরনের কণ্ঠে ডাকলো মায়ান তাকে। এমন কণ্ঠের সাথে সে পরিচিত না। তাই নিজেকে সামলিয়ে বলে, আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না মায়ানমার, সরি মায়ান। তুমি কি সবসময় আমার শান্ত মুডের 12টা বাজানোর ধান্দায় থাকো মেয়ে? উমম, কিছু একটা ভেবে কাল মিট করি। দেখা করার কথা শুনে অরিমার চোখ বর্ষর হয়ে যায়। কি বলছে এসবেই বেড়া? দেখা করব মানে? ওসব আমি কিছু পারবো না। আর সরি টু সে, আপনার বিয়ের প্রপোজালও আমি অ্যাকসেপ্ট করলাম না মুনফাসিল মায়ান ভাই। বলেই কল কেটে দেয় অরিমা। মায়ান চমকায়, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে ফোন স্ক্রিনে। অমন পুচকি মেয়ে তাকে রিজেক্ট করলো, যেখানে ওর জন্য অনেক মেয়েই পাগল। কথাটা ভাবতেই ওর মাথায় আগুন ধরে যায়। মনে মনে ভাবে, পাখি চেয়েছিলাম আরো কিছুদিন তোমাকে খাঁচার বাইরে রাখবো, কিন্তু তুমি নিজেই খাঁচায় বন্দি হওয়ার জন্য ছটফট করছো। তাহলে আমার আর কি করার? খুব শীঘ্রই তোমায় বন্দি করব আমার ভালোবাসাময় খাঁচায়। জাস্ট ওয়েট। অরিমার বুক কাঁপছে। মায়ান ওকে ভালোবাসে ভাবতেই অজানা এক অনুভূতি হচ্ছে ওর মনে। ও কি সত্যি শূন্য নাকি স্বপ্ন? কিন্তু ও তো ঘুমায়নি, তাহলে স্বপ্ন দেখা মানেই হয় না, তাহলে এইসব বাস্তব। নিজ মনে মনে ভাবে, আমি তো তাকে রিজেক্ট করলাম, সে কি মন খারাপ করেছে? উজ্জা করার করুক, আমার কি তাতে সারাদিন আমায় মেরে এখন আর সে প্রপোজ করতে হোক? বিয়ের প্রপোজ? না না, তাকে নিয়ে ভাবা যাবে না। মীরাকে কি জানাবো? উমর না থাক, কেউ বিশ্বাস করবে না আমার কথা। এটা না হয় একান্তই আমার সুখ হয়ে থাক। ভাবতে ভাবতে নিচ থেকে ডাক আসে মায়ের। এইসব চিন্তা ঝেড়ে ফেলে মায়ের ডাকে নিচে যায়। গিয়ে একজনকে দেখে দৌড়ে গিয়ে দেখে জড়িয়ে ধরে। অপর ব্যক্তিটা আচমকা আক্রমণে চমকে ওঠে। করে প্রিয় একটা মুখ দেখে চমক ভাব মুখ থেকে সরিয়ে খুশির ঝলক দেখা দেয় মুখে। কতদিন পরে আসলে তুমি আবু ভাই? একটুও কি মনে পড়ে না আমাদের কথা? অরিমার অভিমানী স্বরে অবরারের মুখে হাসি দেখা যায়। অরিমাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলে, তোদের কি ভুলতে পারি পিচ্ছি? তোদের কথা সবসময় আমার মনে পড়ে, তবে কাজের জন্য আটকে যাই। শেষের কথা আফসোসের স্বরে বলে। শুরু হয় ভাই বোনের খুনসুটি। কোকিয়া আর তানিয়া তাদের ছেলে মেয়ের এমন ভালোবাসা দেখে হাসে। আবরার অরিমার চাচাতো ভাই হলেও অরিমাকে মীরা অর্থাৎ নিজের আপন বোনের মতোই ভালোবাসে। তবে মীরাকে না দেখে কোকিয়া ইসলাম ভ্রু কুচকে বলে, ওরু মীরা কই? দেখছি না যে। অরিমা তড়ি গড়ি করে বলে, তিন্নির সাথে আছে। আমার শরীর খারাপ লাগায় চলে এসেছি। আবরার চিন্তিত স্বরে বলে, এতক্ষণে তো তাহলে আসার কথা, এখনো আসছে না কেন? ফোন দিয়ে দেখব। কোকিয়া ইসলাম সায় দেয় আবরারের কথায়। মীরার নাম্বার কল করার আগেই কলিং বেল বেজে ওঠে। অরিমা মীরা এসেছে বলে দরজা খুলতে যায়। দরজা খুলতেই ও অবাক। মীরার হাতে পায়ে ব্যান্ডেজ। তাকে ধরে থাকা ব্যক্তিকে দেখে অরিমা আরো অবাকটা দেখে অরিমা মিরু বলে চিৎকার দেয়। অরিমার চিৎকারে বসার ঘর হতে সকলে দরজার সামনে আসে। মীরার এই অবস্থা দেখে মীরার মা কান্না করে দেয়।
আবরার গিয়ে মীরাকে অপরিচিত ব্যক্তিটার কাছ থেকে নিজের কাছে টেনে আনে। আবরার কপালে ভাঁজ ফেলে আগন্তুক ব্যক্তির দিকে তাকায়, প্রশ্ন করে, কে আপনি? আগন্তুক ব্যক্তিটা মুচকি হেসে বলে, আমি রাহুল রায়াত। বাসায় ফেরার পথে ওনাকে, মীরাকে উদ্দেশ্য করে, দেখি রাস্তার একপাশে বসে থাকতে দেখি রক্তমাখা অবস্থায়। তখন ওনাকে ধরে হসপিটাল নিয়ে চিকিৎসা নিয়ে আপনাদের বাসায় আসলাম। কোকিয়া ইসলাম কৃতজ্ঞতার দৃষ্টিতে রাহুলের দিকে তাকায় বলে, বাবা, তোমার এই উপকার আমরা কোনোদিনই ভুলব না। এসো এসো, ভিতরে এসো। না না আন্টি, আমায় বাসায় যেতে হবে এখন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওনার মীরা, এই ঔষধগুলো নিন। সকলে তাকে অনেক জোরাজুরি করার পরেও বাড়ির ভিতরে ঢুকাতে পারে না। লাস্টে রাহুলের কাছ থেকে ওয়াদা করায় যে তাকে একদিন মীরার পরিবারের সাথে খেতে হবে। মনে মনে খুব খুশি হওয়ার পরেও তা প্রকাশ না করে খানিক চুপ থেকে রাজি হয়। তারপর ওখান থেকে চলে যায়। আবরার মীরাকে ধরে সোফায় বসায়। কোকিয়া ইসলাম রাগী চোখে নিজের মেয়ের দিকে তাকায়। ওই ছেলেটা না থাকলে কি হতো তোর? কিভাবে আঘাত পেলি? মন চাচ্ছে এই ক্ষতর উপরে আরো কয়েক খালি। মীরা মায়ের বকায় চুপ মেরে বসে থাকে। আবরার মায়ের দিকে তাকিয়ে বলে, উফ আম্মু, বোনু তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে নাই, তুমি আর ওকে বকা দিও না। খাওয়া দাওয়া শেষে অরিমা মীরাকে মীরার রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে ডগরির চোখে তাকিয়ে বলে, ব্যাপার কি মিরু? রাহুল ব্রতকে বাসায় নিয়ে আসলো কেমনে? কাহিনী বল। মীরা বিছানায় হেলান দিয়ে বসে বলে, তাড়াতাড়ি করে বাইক চালিয়ে আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা খাই। ও নিজেকে সামলাতে পারলেও আমি পড়ে ব্যথা পাই। ও তারপর হসপিটালে নিয়ে যায় আমায়। বাসায় কিভাবে আসবো সেটা নিয়ে দুশ্চিন্তা করছিলাম, ও তখন আমায় এই বুদ্ধি দেয়। ব্যাস, প্রবলেম সলভ। ও বাবা, কি বুদ্ধি ব্রোর। এখন বাসার সকলে রাহুল ব্রোর প্রশংসা পঞ্চমুখ। আরো খানিকক্ষণ মীরার সাথে আড্ডা দিয়ে নিজের রুমে এসে বারান্দায় যায়। আকাশের দিকে তাকাতেই মায়ানের মুখটা মনে পড়ে ওর। ওকে প্রপোজ করার কথা যতবারই ভাবে ততবারই গাল দুটি গরম হয়ে ওঠে লজ্জায়। কিছু একটা মনে পড়তেই রুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করে। ছোট ছোট চোখ, বোচা নাক, পুরু ঠোঁট, ফোলা ফোলা গায়ের সাথে গায়ের রংটা সামলা। এই চেহারায় এমন কি আছে যা মায়ানের মতো সুদর্শন পুরুষকে পাগল করলো? ভেবে পায় না ও। আরো কিছুক্ষণ ওভাবে নিজেকে দেখে বিছানার দিকে যায় একটা লম্বা ঘুম দেওয়ার জন্য। আম্মু, ভাইয়ের রুম থেকে ভাঙচুরের আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ? মেয়ের কথায় মায়া বেগম রান্না ছেড়ে কান খাড়া করে শব্দ শোনার জন্য। সেও একই আওয়াজ পায়, সাথে সাথে দৌড় দেয় ছেলের রুমের দিকে। তিন্নিও যায় মায়ের পিছন পিছন। গিয়ে মায়ানের দরজা ধাক্কা দেয়। মায়ান, বাবা, দরজাটা খোল, কি হয়েছে তোর? বাবারে, মা চিন্তা করছে তো। তার কিছু সময়ের পরেই দরজা খুলে দেয় মায়ান। মায়ানের দিকে তাকাতেই তিন্নি আর মায়া বেগমের চোখ দুটি বড় হয়ে যায়। চোখ দুটি লাল হয়ে আছে রাগে। হাত থেকে গলগল করে রক্ত পড়ছে। তবুও সেদিকে কোনো খেয়াল নেই। মায়ানের স্বাভাবিক স্বরে বলে, কি হয়েছে? ডাকছিলি কেন বারবার? তোর হাত কাটলো কিভাবে? মায়ের চিন্তিত স্বর হলেও মায়ান স্বাভাবিক কণ্ঠে বলে, দেওয়ালে ঘুষি দেওয়ার কারণে কেটে গেছে। আমি আর বাসায় আসবো না। সার্ভেন্ট দিয়ে রুমটা ক্লিন করিও। বলেই গটগট শব্দ করে চলে যায় ওখান থেকে। মায়া তিন্নিবার কয়েক ডাকার পরেও মায়ান থামে না। বাড়িতে ওরা দুইজন ছাড়া কেউ নেই। ওরা হতাশ হয়ে চলে যায় ওখান থেকে। অরিমার ভার্সিটি আসতে আর খুব লেট হয়। কাল রাতে দেরি করে ঘুমানোর ফল। মীরা আসবে না, তাই ও আসতে চায়নি। তিন্নিকেও মানা করে দিয়েছে, কিন্তু ওর মা বকাঝকা দিয়ে ভার্সিটি পাঠানোর ব্যবস্থা করে। তিন্নিকেও মানা করে দেওয়ায় সে আর আসবে না। এটা ভেবে হতাশা নিয়ে ক্লাসের দিকে আগায়। পরপর 4টা ক্লাস করে অরিমা নিজের ক্লান্ত দেহটাকে নিয়ে ভার্সিটির বাহিরে আসে। এদিক ওদিক তাকিয়ে রিক্সার খোঁজে হঠাৎ চোখ পড়ে একটু দূরের একটা কালো রঙের গাড়ির দিকে, যার সামনের মানুষটাকে দেখে অরিমা বার কয়েক ঢোক গিলে। মায়ানকে দেখে অরিমা উল্টো পথে হাঁটা শুরু করে। এই মেয়ে, দাঁড়াও।
ওকে ডাকছে তাও সম্পূর্ণ উপেক্ষা করে পায়ের গতি বাড়িয়ে হাঁটতে থাকে। মায়ানও দ্রুত পা চালায়। মায়ান এদিকে আসছে তা বুঝতে পেরে দৌড় দিয়ে একটা চিপা গলির ভিতরে ঢোকে। অরিমাকে দৌড় দিতে দেখে মায়ান থেমে যায়, রাগে হাত মুখ করে ধরে। ভেবেছিলাম তোমায় বুঝাবো, সময় দিব আমায় চেনার, তবে এখন দেখছি তার কোনো উপায় রাখছো না তুমি। ওকেই, এবার যা হবে তার জন্য তুমি দায়ী থাকবে মেয়ে। আরো কিছুক্ষণ অপেক্ষা করে ওখান থেকে চলে যায় মায়ান। মায়ান চলে যেতেই অরিমা বেরিয়ে আসে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়, এদিক ওদিক তাকিয়ে ভাবে, যাক বাবা বাঁচলাম। এই বেড়া দেখি আমার পিছুই ছাড়ছে না, এখন কি করি? কিছুই মাথায় আসছে না, কি জ্বালা। এইসবের চক্করে দুপুর 2টা বেজে যায়। টাইম দেখে ওর মাথায় হাত, বহু কষ্টে একটা রিক্সার পায়, তারপর বাসায় চলে যায়। বাসায় আসতে না আসতেই ওর মায়ের বকাঝকা শুরু হয়ে যায়। এত দেরি কেন করলি? তোকে আমি ফোন দিলাম, মীরার মাধ্যমে মেসেজ দেওয়ালাম, কিন্তু তুই তার কোনো উড়ি দিলি না। আমাদের টেনশনে রেখে শান্তি পাস খুব, তাই না? উফো আম্মু, ক্লাসে থাকলে ফোন সাইলেন্স করে রাখি, না হলে ডিস্টার্ব হয় ক্লাসে, হয়তো তাই খেয়াল করা হয়নি। পরে বকা দিও, এখন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত দাও, যা গরম বাহিরে, বলেই সোফায় গায়ে এলিয়ে দেয়। অরিমার ক্লান্ত শরীর দেখে তানিয়া রহমান চুপচাপ লেবুর শরবত আনতে যায় অরিমার জন্য। শরবত নিয়ে অরিমার পাশে বসতেই অরিমা তানিয়া রহমানের কাঁধে মাথা রাখে। বাবার সাথে কথা হয়েছে আজ তোমার? না, তার সাথে আমার কোনো কথা নেই। শরবতের গ্লাসটা পাশে রেখে মায়ের দিকে ঘুরে বলে, আবার ঝগড়া করেছো বাবার সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি তো শুধু ঝগড়া করি, তোর বাপের তো কোনো দোষই নেই, সব দোষ আমার। অরিমা বুঝতে পারে তার মায়ের মন মেজাজ খারাপ হচ্ছে, আর ও তাই তাকে সামলাতে বলে, আহা আম্মু, রাগ করছো কেন? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম ঝগড়া করেছো কিনা। তাই এই ঝগড়া কয়দিন ধরে চলবে শুনি? আমি আগেভাগে তোর বাপের সাথে কথা বলবো না, সে যদি আমার রাগ ভাঙাতে পারে তাহলেই কথা বলবো। অবশ্য আমাকে তার আর দরকারই বা কি? ওখানে সুন্দর সুন্দর ফর্সা ফর্সা বিদেশি মেয়ে আছে না, নিশ্চয়ই তাদের সাথে কথা বলে সারাদিন। আমার তো ভুলেই গেছে। বলেই ওর না একপাশ দিয়ে চোখ মুছেন তানিয়া রহমান। অরিমা ওর মাকে আর একটু রাগাতে বলে, তুমিও লতা হারবার দিয়ে 7 দিনই ফর্সা হয়ে যাও, তাহলে বাবার চোখ তোমার উপর পড়লেও পড়তে পারে। বলেই দৌড়ে নিজের রুমের দিকে চলে যায়। এখানে আরো কিছুক্ষণ থাকা মানেই বিপদ। পিছন থেকে মায়ের বকার শব্দ আসলে অরিমাকে আর বাইকে, সে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে। রাতের বেলায় খাওয়ার টেবিলে আহমেদ ভিলা, মায়ানদের বাড়ি, সকলে খাচ্ছে, মায়ানও আছে। বাবা, আমি বিয়ে করতে চাই। আরিফ আহমেদ সবে পানি মুখে দিচ্ছিলেন, মায়ানের কথায় খুব খুব করে কেসে ওঠেন। মায়া বেগম আর তিন্নিও বিস্ময় হতবাক হয়ে মায়ানের দিকে তাকায়। সবার অবাকময় দৃষ্টি দেখে মায়ান বলে, কি হয়েছে অমন ভাবে তাকিয়ে কি দেখছো? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে চেয়েছি ব্যাস। তোমাদের কাজ মেয়ের বাড়ি যেয়ে মেয়ের পরিবার রাজি করানো। আরিফ আহমেদ নিজেকে সামলিয়ে বলে, মেয়ে কি তোমার আগে থেকেই ঠিক করা? মায়ান খেতে খেতেই জবাব দেয়, হ্যাঁ। মায়া বেগম বলে, মেয়ে রাজি? মায়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আপাতত সে রাজি না, বাট আমি রাজি করিয়ে নিব। তিন্নি উৎসাহ নিয়ে বলে, কে সেই মেয়ে ভাইয়া? মায়ান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, তোর বান্ধবী অরিমা আদ্রি। তিন্নি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, তাই চিৎকার দিয়ে বলে, কি হহ অরু? এবারও মায়ানের স্বাভাবিক স্বর, হ্যাঁ উই। আবরারের বোন অরিমার কথা বলছিস বাবা? মেয়েটা কি মিষ্টি আর মিশুক, আমার তো খুব পছন্দ মেয়েটাকে, আমি রাজি এই বিয়ে। মায়ের কথায় মুচকি হেসে মায়ান ওর বাবার দিকে তাকিয়ে বলে, তোমার কি মতামত বাবা? রাজি? রাজি না হওয়ার কি আছে, মেয়েটাকে আমারও খুব পছন্দের। আগে ওর বাবার সাথে কথা বলতে হতো, শুনেছি ভদ্রলোক প্রবাসী।
মায়ান চেয়ার টেনে উঠতে উঠতে বলে, তা তোমার দায়িত্ব। আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তুমি সামলাও। তিন্নি, এ বিষয়ে আপাতত তোমার বান্ধবীকে কিছু বলার প্রয়োজন নেই। আশা করি ভাইয়ের কথা মনে থাকতে তোমার। তিন্নিও ভদ্র মেয়ের মতো মাথা নাড়ায়। মানে তার মনে থাকবে? তোর বোন আমার ফোন কেন ধরছে না? আমি কি করে বলবো তা? রাত 12:45 তুই আমার সাথে ফোন দিয়ে আমার বোন সম্পর্কে জ্ঞান দিবি না দোস্ত, প্লিজ। এমনিতেই ঘুমাতে পারি না 2 দিন ধরে। তুই গোল্লায় যা, তাতেও আমার কিছু আসবে যাবে না, মনে রাখিস। বাট তোর বোনের এই বাহাদুরি আমি ছুটাবো, খালি বিয়েটা হতে দে। যা ইচ্ছে করিস ভাই, এখন ফোনটা রাখো, আমি ঘুমাবো। মায়ান রাগে কল কেটে দেয়। কল কেটেছে দেখে আবরার স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমের দেশে হারিয়ে যায়। মায়ান আর আবরার ছোট্টবেলা থেকে বন্ধু। একসাথে স্কুল, কলেজ, ভার্সিটি পড়ে নিজেদের ক্যারিয়ার গড়েছে। সবকিছুর পরিবর্তন হলেও তাদের বন্ধুত্ব ঠিক আগের মতোই অবিন্যস্ত আছে। আবরার জানে মায়ান তার বোনকে ঠিক কতটা ভালোবাসে। তার সম্পূর্ণ মতো আছে এখানে। শুক্রবার মুসলিমদের জন্য একটা বিশেষ দিন। এই দিনে সকল কর্মব্যস্ত মানুষের ছুটি থেকে বিধায় পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হয়। শান্তিনিবাস, অরিমাদের বাড়ি। হয়তো পুরুষ মানুষ নেই, তবুও কেন জানি আর বাড়ির গৃহিণীরা ভীষণ ব্যস্ত রান্না বান্নায়। বাদ পড়ে নিকিও কাজ থেকে। মীরাও সুস্থ, তাই তাকে সমানে কাজ করতে হচ্ছে। এত কাজে বিরক্ত হচ্ছে অরিমা। সে মহা ফাঁকিবাজ। সেই তাকেই এত কাজ করতে হচ্ছে দেখে মুখ গোমরা করে বাড়ির সকল ঘরগুলো ঝাড়ু দিচ্ছে। যখন ঝাড়ু দেয়া শেষ হলো, খানিক বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দিল, তখনই তার মা জননী হাজির হয়। শোন অরি, এতক্ষণ কাজ করেছিস ভালো কথা, এখন ঠান্ডা মাথায় আমার কথা শুনবি। অরিমা মায়ের সিরিয়াল ফেস দেখে ভদ্রমেয়ে হয়ে বসে। পুরো কথা আগে শুনবি, তারপর কথা বলবি। বাড়িতে আজ মেহমান আসবে, তা তো জানিসই। তোকে দেখতে আসবে কিছু মানুষ। অরিমাকে দেখতে আসবে, এটা শুনে অরিমা অবাক চোখে তার মায়ের দিকে তাকায়, এক প্রকার চিল্লিয়ে বলে, কি হহ, দেখতে আসবে মানে কি? মেয়ের এই অধৈর্য হওয়া মোটেও পছন্দের নয় তানিয়া রহমান ওর, তবুও নিজেকে সামলিয়ে বলে, বলেছি না আমার কথা শেষ না হওয়ার আগে কিছু বলবি না। দেখতে আসবে, এটাতে এত রিয়েক্ট করার কিছুই দেখছি না আমি। মেয়ে হয়, ছবি তোমায় করতেই হবে, হয় আর না হয় কাল। ভালো পায়েরও সন্ধান পেয়েছি বিধায় তোমার সাথে তার ঝুটি বাঁধার চেষ্টা করছি। তানিয়া রহমান রেগে গেলে অরিমাকে তুমি করে ডাকে। তা বুঝতে পেরেও অরিমা বলে, আম্মু এখনই তাই বলে কিসের বিয়ে? আমি প্রস্তুত নই। বাবা রাজি? হ্যাঁ, তোমার বাবাই মতো দিল। নাও তোমার বাবার সাথে কথা বলো। বলেই ফোন অরিমার দিকে এগিয়ে দিয়ে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায়। হ্যালো বাবা, আম্মু কি বলছে এসব? তুমিও আম্মুর কথায় সায় দিচ্ছ? আম্মা যান, আপনার বাবার কথাটা আগে শুনেন, তারপর না হয় আপনি ভেবে দেখেন। বাবার এমন আদর মাখা কণ্ঠ শুনে চুপ করে বসে থাকে অরিমা। আপনি মেয়ে, বিয়ে আপনাকে দিতেই হয়। মনে হতে পারে এত তাড়াতাড়ি কেন, তাই তো? তবে বাবা নিশ্চয়ই আপনার খারাপ চাইবে না। আপনার বাবা একজন যত্নশীল পুরুষের কাছে আপনাকে তুলে দিবে, ভরসা রাখুন। তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি মানে এই না যে আপনাকে ভুলে গেছি বা বোঝা হয়ে গেছেন আপনি, এমনটা না। আপনার বাবার যথেষ্ট টাকা আছে আপনার ভরণ পোষণ চালানোর। আমি ভাই দুজনই প্রবাসী। আবরার সিলেট চাকরি করে। পুরুষ মানুষের ছায়া নেই আপনাদের উপর। সব দিক ভাবতে হয় আম্মা। আমার ঠিক করা পায় আপনার জন্য যোগ্য। সে আপনাকে সুখে রাখবে। বলুন, মানবেন না আপনারা বাবার কথা? বাবার এত কথার পরে না শব্দ অরিমার মুখ থেকে বের হয়নি। সে রাজি হয় আর দ্বিমত পোষণ করেনি। মান্নান রহমান আলহামদুলিল্লাহ বলে আরো কিছু কথা বলে অরিমার সাথে। অরিমা ওর বাবার দিকে তাকিয়ে বুঝতে পারে ওর বাবা এই বিয়েতে খুব খুশি। তাই ও আর না করে না। অরিমার রাজি হয়েছে, এতে যেন সবাই খুশি হয়। মীরা নাচতে নাচতে ওর রুমে এসে বলে,
কিরে ওরু, আমার আগে বিয়ের পিড়িতে বসে পড়বি? আফসোস, অরিমার মন খারাপ কমছে না কিছুতেই। কেন জানি ওর মায়ানের মুখটা খুব মনে পড়ছে। হয়তো মায়ানের কথাগুলোর মায়া আটকে গেছে তাই। ভালো লাগছে আমার মিরু, এসব কথা অফ কর প্লিজ। ও মা, ভালো না লাগার কি আছে? তোর তো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, তাহলে এত মন খারাপ করার কি আছে? চিল কর। তোর জামাই কিন্তু তোর খুব পরিচিত কেউ হতে যাচ্ছে। অরিমা মাথা নিচু করে বসেছিল এতক্ষণ মীরার কথায় মীরার দিকে তাকিয়ে বলে, তুই চিনিস তাকে? কে? আলবাত চিনি। আমার ক্রাশ সবার ক্রাশ, দ্য গ্রেট মুনফেসিল মায়ান ভাই। মায়ান নামটা শুনে অরিমা সকর। কি বলছিস তুই মায়ান? আরে বাবা হ্যাঁ মায়ান ভাই। কি চমকে গেলি তো? অবাক হলেও কেন জানি অরিমার ভালো লাগছে ভাই মায়ান হওয়ায়। রাহুল ফোন দেওয়ায় মীরা নিজের রুমে চলে গেলে। অরিমা গিয়ে রুমের দরজা আটকিয়ে একা একা কিছুক্ষণ গানবিহীন নাচে। ক্লাস হয়ে বিছানায় শুয়ে পড়ে তবুও মুখে তার হাসি। শান্তি নিবারের ড্রয়িং রুম জুড়ে মেহমান। ঘরের গিন্নিরা তাদের আপ্যায়নের জন্য খাবার সাজাতে ব্যস্ত। যেহেতু পুরুষ মানুষ কেউই বাড়ি নেই, তাই আবরারকে সেই দায়িত্ব পালন করতে হচ্ছে। বেশ খানিকক্ষণ আড্ডা দেওয়ার পরে তিন্নি অধৈর্য হয়ে বলে, ওরুকই আন্টি নিয়ে আসুন, তাকে দেখি আমার ভাইয়ের প্রেয়সীকে একটু। তিন্নির কথায় উপস্থিত সকলে হাসে, কিন্তু মায়ানুকে চোখ রাঙায়। কোকেয়া ইসলাম হেসে বলে, আমি যাচ্ছি আনতে। অল্প সময়ের মাঝেই সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় দুই রমণীকে, একজনের পরনে জলপাই রঙের থ্রি পিস আর আরেকজনের পরনে মেরুন রঙের শাড়ি। সকলের দৃষ্টি সেদিকেই, বিশেষ করে শাড়ি পরিহিত রমণীর দিকেই, যে আপাতত মাথা নিচু করে মীরার হাতের ভেজে হাত রেখে হেঁটে আসে। সকলের সামনে এসে আস্তে করে সালাম দেয়। মায়া বেগম উঠে গিয়ে অরিমাকে ধরে নিজের পাশে সোফায় বসায়। থুতনি উপরে তুলে মুখে উচ্চারণ করে, মাশা আল্লাহ, একটা মিষ্টি পুতুল। সকলেই অরিমার প্রশংসায় পঞ্চমুখ। গায়ের রংটা শ্যামলা রঙের হলেও এই শাড়িতে খুব মানিয়ে ওকে। সাথে হালকা মেকওভার। আরিফ আহমেদ গলা খাকারি দিয়ে বলে, তাহলে আসল কথায় আসা যাক, আমার সাথে মান্নান ভাইয়ের কথা হলো। আমরা ঠিক করেছি যে আজকে একত করে রাখবো। পরে অনুষ্ঠান হবে, মান্নান ভাইয়েরা দেশে ফিরলে এ বিষয়ে আপত্তি আছে কারো? অরিমা ভিতরে ভিতরে চমকায়। আজকেই একত? আবরার বলে, না আঙ্কেল, আমাদের কারো কোনো সমস্যা নেই। ছোট আবু আমাদের এই বিষয়ে আগেই বলছেন। আমরা তৈরি। অরিমার নিজেকে অপ্রয়োজনীয় বস্তু বলে মনে হচ্ছে। ওর বিয়ে, অথচ কেউ ওর মতামতই নিচ্ছে না। মায়া বেগম অরিমার দিকে তাকিয়ে বলে, তোমার কোনো সমস্যা আছে মা? থাকলে বলে ফেলো। অরিমা মনে মনে ভাবে, রাজি না হলে আজ আমার আম্মাজান আমার পিঠে খুন্তির বাড়ি দিবে। ও মাথা নাড়িয়ে না বুঝাতেই সবাই খুশির সাথে আকদের কার্যক্রম শুরু করে। দুপক্ষই আংটি নিয়ে তৈরি। অরিমা মায়ের কাছে মায়ানের সাইজের আংটি দেখে ভাবে, এটা আবার কবে করলো? আমি বাদে আমার বিয়ের সব জিনিস তৈরি করা। এতে অরিমার মন ক্ষুণ্ণ হয়। এবার অরিমা চোখ তুলে মায়ানের দিকে তাকায়, দেখে চুপচাপ ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে সে। আশেপাশের কোনো কিছুতেই খেয়াল নেই তার। লাট সাহেবের কত ভাবো, তবে দেখতে সুন্দর লাগছে। পরনে তারও মেরুন রঙের পাঞ্জাবি। এটা দেখে অবাক হয়, সাথে শাড়ির মতো কাজ করা পাঞ্জাবিতে। কিরে অমন চোরা চোখে দেখছিস কেন ভাইকে? তোরই তো জামাই, ভালো করে দেখ। ফিসফিস করে তিন্নি অরিমাকে বলে। অরিমা লজ্জায় মাথা নিচু করে রাখে, আর তাকায় না কোনো দিক। এবার আংটি পরিয়ে বাবা তোমার হবু স্ত্রীর হাতে। কাজীর কথায় অরিমার বুক ধুক পুক করছে। মায়ান আংটির বক্স থেকে ডায়মন্ডের একটা সিম্পল আংটি তুলে অরিমার দিকে আগায়। হাতটা এগিয়ে দাও অরিমা। স্বাভাবিকভাবেই গম্ভীর স্বর মায়ানের, তবুও অরিমাকে পেয়ে ওর ডাকে। নিজের কম্পোন্নত হাত এগিয়ে দিলে মায়ান সময় ব্যয় না করে আংটি পরিয়ে দেয়। তারপর অরিমাও আংটি পরায় মায়ানকে।
এভাবেই তাদের আংটি বদল শেষ হয়। রেজিস্ট্রার পেপারে সই করার সাথে সাথেই অরিমার জীবন থেকে অবিবাহিত ট্যাগটা সরে যায়। মান্নান রহমান ভিডিও কলে ছিল পুরোটা সময় জুড়ে। সবার মুখে প্রাপ্তির হাসি, মিষ্টি মুখ করাচ্ছে একে অপরকে। অল্প সময়ের ব্যবধানে অবিবাহিত থেকে বিবাহিত জীবনে পদার্পণ করলো অরিমা। জুড়ে গেল একজনের সাথে। কারো নামে লেখা হবে ওর বাকিটা জীবন, ভাবতেই আলাদা এক শিহরণ ত্যাগ করছে ওর মাঝে। আবার সবাইকে ছেড়ে যেতে হবে ভাবতেই কান্না পাচ্ছে ওর। ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা। কিরে ভাই, অবশেষে পেলি আমার বোনকে? ফিলিংস কেমন? বেশ আনন্দের সহিত তাকিয়ে বলে আবরার মায়ানের দিকে। মায়ান ফোনে চোখ রেখে বলে, ভালো, শুধু ভালো আর কিছু না। এতদিনের অপেক্ষার অবসানে শুধু ভালো? মানতে কষ্ট হচ্ছে, যা জ্বালা দিছ আমার এই বছরের বাপরে। মায়ান বিরক্তি নিয়ে বলে, তুই ওর একমাত্র ভাই, তোর মাধ্যমে খবর না নিলে কার মাধ্যমে নিব? আর জানিসই তো আমি আমার অনুভূতি সেভাবে ব্যক্ত করতে পারি না। বুঝে নে, আমি আমার জীবনের মূল্যবান কিছু পেয়ে গেছি। বুঝলাম, তবে এখন থেকে আমায় সম্মান দিবি। তোর বউয়ের বড় ভাই বলে কথা, ভাব নিয়ে আবরার বলে কথাটা। আবরারের কথায় মায়ান রুক উঠে তাকায়। বিরক্তির আভাস ওর পুরো মুখ জুড়ে। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, সম্মান কোথায় দিবে হবে? বল, দিচ্ছি। কোন ব্র্যান্ডের সম্মান লাগবে তোর? বড়লোক হলে এই একটা সমস্যা, সবকিছু তো ব্র্যান্ড খোঁজে। শালা, ফার্স্ট অফ অল আমি তোর শালা না, আর না তুই আমার দুলাভাই। আর তা হওয়ার চেষ্টাও করিস না। আমার বোন অলরেডি বুকড। ধুর, তোর দুলাভাই হওয়ার কোনো শখও নেই আমার। আমি জাস্ট একটা গালি দিছি। আর তোর বোন জামাই আসবে কবে? আগামী সপ্তাহে ফ্লাইট ওর। এভাবেই চলতে থাকে ওদের কথোপকথন। তিন্নি আর মীরা অরিমাকে রুমে নিয়ে এসেছে। বিয়ের পরপরই অরিমাকে কিছুক্ষণ পর পর এটা ওটা বলে লজ্জা দিচ্ছে। বেচারি অরিমাও কিছু বলতে পারছে না। হজম করছে বান্ধবীদের অত্যাচার। আমার সব কাজিনরা সেই লেভেলের ক্ষেপে আছে আমার উপর। মীরা ফোন থেকে মুখ তুলে বলে, কেন? কারণ কি? আরে ভাই আর বলিস না। মায়ান ভাইয়ের বিয়ে, অথচ তাদের কেন জানায়নি আগে, এটা নিয়ে অত রাগ তাদের। বড়দের তো কিছু বলতে পারছে না, শেষে বলির পাঠা হচ্ছে আমাকে। কি যে করি? হতাশ কণ্ঠে বলে তিন্নি। এতক্ষণ চুপ থাকলেও এবার অরিমা মুখ খুলে আনন্দের সাথে বলে, বেশ হয়েছে, আরো কথা শোনানো উচিত, সাথে কয়টা মাইরও দেওয়া উচিত। তুই সব জানা সত্ত্বেও আমায় বলিসনি কেন? তোর সাথে কথা নেই আমার? মীরা, তুইও আমার সাথে কথা বলবি না মোটেও? মীরা ফোন পাশে রেখে বলে, জানু রাগ করিস না, আমি আর তিন্নি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই কিছু বলিনি। আর বললেও বা কি করতে পারতি? মায়ান ভাইয়ের সাথে তোর বিয়ে হতোই। তিন্নিও মীরার কথায় তাল মেলায়। মীরা, তিন্নি তোমরা এদিকে এসো। তানিয়া রহমানের কথায় অরিমাকে রুমে রেখে মীরা আর তিন্নি চলে যায়। এতক্ষণ কথায় মজে থাকলেও অরিমা আবার মন খারাপ করে ফেলে, ও বিশ্বাসই করতে পারছে না যে ওর বিয়ে হয়ে গেছে। তাও আবার এমন একটা মানুষের সাথে যে কিনা ওকে সবসময় ধমকের উপরেই রাখে। কিভাবে থাকবে ও মায়ানের সাথে সারা জীবন? এসব ভাবনার মাঝেই মন হলো কেউ ওর রুমে ঢুকছে। সামনে তাকাতেই মায়ানকে দেখে ওর গলা শুকিয়ে যায়, মাথা নিচু করে ফেলে ও। মায়ান প্রথমে রুমের দরজা বন্ধ করে, একটা চেয়ার টেনে অরিমার সোজা বসে পড়ে। ওভাবে মাথা নিচু করে বসে আছো কেন? মাথা তোলো, উপরে দেখবো তোমায়। মায়ানের এমন শান্ত স্বরে কেঁপে ওঠে অরিমা। আস্তে আস্তে মাথা তুলে মায়ানের দিকে তাকাতেই দেখে মায়ানের দৃষ্টি ওর দিকেই। তা দেখে ও অন্যদিকে তাকায়। তুমি কি বলেছিলে আমায় বিয়ে করবে না? আরো কত কি! দেখলে তো শেষমেশ আমারই বউ হতে হলো তোমায়। এই কয়দিনে কবার ফোন দিচ্ছি, তোমায় হিসাব আছে?
একটা বারো ফোন রিসিভ করোনি তুমি? এখন যা মনে চাচ্ছে একটা থাপ্পড় মারি তোমায়। মায়নের রাগান্বিত কণ্ঠে অরিমার প্রাণ পাখি যায় যায়। এই মেয়ের কথা বলছো না কেন? শোন, এরপর থেকে যেন ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করতে দেখি, না হলে তখনই এসে তোমার থাপ্পড় মেরে যাব। মনে থাকবে? অরিমা মাথা নাড়ে, মানে ওর মনে থাকবে। মায়ান নিজেকে শান্ত করে বলে, তুমি আমার জন্য কি তা বলে বোঝাতে পারবো না। তুমি জানো না তোমাকে পাওয়ার জন্য আমায় কত কিছু করতে হয়েছে। একটা অনুরোধ রাখো, কখনো আমার অবাধ্য হয়েও না। আমার ভালোবাসার চেষ্টা করো, আমাকে অভ্যাস গড়ে তোলো। কি নেশালো কণ্ঠ! অরিমা যেন ঘুরে চলে যাচ্ছে। কি মিষ্টি আবদার! মায়ান উঠে এসে অরিমার থুতনি উপরে তুলে কপাল চুমু খায় বেশ খানিক সময় নিয়ে। মায়ানের এমন স্পর্শে কেঁপে ওঠে অরিমা। এমন স্পর্শের সাথে অরিমার নতুন পরিচয়। অরিমা আর মায়ানের বিয়ের 1 মাস পেরিয়ে গেছে। অবিশ্বাস্যভাবে অরিমার ধ্যান পুরোটাই এখন মায়ানকে ঘিরে। রোজ মায়ানের সাথে দেখা করাটা অরিমার নিত্যদিনের রুটিন হয়ে গেছে। হয়তো পবিত্র সম্পর্কের জোরে এত কিছু। মায়ানদের বাড়ি যাচ্ছে আজ অরিমা। মায়ানের আত্মীয় স্বজনরা আসবে ওকে দেখতে। এটা নিয়ে দারুণ নার্ভাস লাগছে অরিমার। এর আগেও গিয়েছে, তবে আজকে একটু বেশি ভয় পাচ্ছে ও বাড়ি যাওয়া নিয়ে। কিরে, সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে আছিস, কি দেখছিস এত? মীরার কথায় চমকে উঠে অরিমা পিছনে ফিরে বলে, কই কিছু না তো। আসলে ওদের কত আত্মীয় স্বজন আসবে, যদি কোনো ভুল করে ফেলি তাদের সামনে, তাহলে কি হবে? এমনিতেও আমার এমন স্বভাব আছে, সবকিছু ভুলভাল করার। ওহো, ওর চাপ নিস না, সব ঠিক হবে। আর তোরও তো মায়ান আছেই, সব সামলে নিবে। লাস্টের কথাটা মজা করে বলে মীরা। কিছুক্ষণের মাঝে মায়ানের বাড়ি থেকে গাড়ি আসে অরিমার জন্য। মায়ানের অফিসে কাজের চাপ থাকায় অরিমাকে নিতে আসতে পারেনি, তাই একা একাই যেতে হচ্ছে ওকে। রাইসা, আমি তোকে আগেই বলে রাখছি, অরিমা আসলে ওকে কোনো বাজে কথা বলবি না, বলে দিলাম। রিয়ার কথায় রাইসা মুখ ভেঙ্গিয়ে বলে, আমারও তো ফালতু সময় নেই যে ওই অরিমা নাকি ওকে কথা শোনাবো। আমার জাস্ট বিরক্ত লাগছে। তার শরীফ বলে, তোর বিরক্তর পোটলা নিয়ে বিদায় হতই। তোর কথাগুলো বিরক্তিকর লাগছে আমাদের। বাকিরা হেসে ওঠে। রাইসার আগে দাঁত কিরমির করতে থাকে। তাদের আড্ডা চলতেই থাকে। রিয়া আপু, তোমার কোন আত্মীয়র আসার কথা না কইসে? আসছে, রাস্তায় জ্যামে আটকে গেছে ও। কথা হলো এইমাত্র। এই গাড়ির শব্দ আসছে বাহির থেকে, মনে হয় অরিমা এসে গেছে। চলো সবাই। বড়রাও বাহিরে যায় অরিমাকে রিসিভ করতে। রাইসা অনিচ্ছা সত্ত্বে যায় অরিমাকে দেখার জন্য। বেশ আনন্দের সাথে অরিমাকে ঘরে তোলে সকলে। সোফায় বাসর পরে বড়রা সবাই অরিমাকে ঘিরে ধরে। কেমন আছো মিষ্টিমা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? মায়া বেগম চিন্তিত স্বরে জিজ্ঞেস হয় অরিমাকে। অরিমা স্মিত হেসে মাথা নাড়িয়ে না বুঝায়। মায়া বেগম সকলের সাথে অরিমার পরিচয় করিয়ে দেয়। সকলের সাথে কথা বলতে ভালোই লাগছে ওর। ভয় কাজ করছে না। হয়েছে হয়েছে, এখন ওকে ছাড় দাও তোমরা। ও আমাদের সাথে আড্ডা দিবে এখন। বলি অরিমার হাত ধরে টেনে সোফা থেকে উঠায় তিন্নি। চলো সবাই আমার রুমে, বলে বড়দের কথার সুযোগ না দিয়ে টেনে নিয়ে যায় নিজের রুমের দিকে অরিমাকে। অরিমাও যেন হাঁপ ছেড়ে বাঁচে। মিনমিনি স্বরে তিন্নিকে ধন্যবাদও দেয়। বাবা, অবশেষে তোমাকে পেলাম, এখন অনেক আড্ডা দিব আমরা। ঠিক আছে, রিয়া অরিমাকে উদ্দেশ্য করে বলে কথাটা। অরিমা বাধ্য মেয়ের মতো শুধু মাথা নাড়ে। কথা বলছো না কেন অরিমা তুক্কু ভাবি? আমরা কিন্তু জানি তুমি ভীষণ চঞ্চল, তাই আমাদের সামনে ভদ্র মেয়ে হয়ে থাকতে হবে না। জিসান অরিমাকে বলে, না না, আমি ভদ্র তো। আর আমায় ভাবি ডাকতে হবে না। আমি আপনার থেকে বয়সে ছোটই হব ভাইয়া। অরিমার নিজেকে ভদ্র মেয়ে বলায় সবাই হেসে ফেলে। শুধু রাইসা নাক মুখ কুচকে ফেলে। বিড়বিড় করে, নেকা হু। তা তো আমরা জানি বইন তুমি ভদ্র কিনা।
এতটাই ভদ্র যে নিজের জামাইকে এটা ওটা বলে গালি দাও। বলেই তাশরিফ হাসতে থাকে। অরিমা লজ্জা পায় ওর কথায়। সবাই অরিমার সাথে কথা বলছে দেখে অরিমার ফ্রি হয়ে যায় সবার সাথে। তবে রাইসা সোফায় বসে ফোন টিপছে। অরিমার সাথে একটা কথাও বলেনি। তাই অরিমা নিজ থেকেই বলে, আচ্ছা তোমার সাথে তো আমার পরিচয় হয়নি আপু। নাম কি তোমার? রাইসা অনিচ্ছা সত্ত্বেও বলে, ও হ্যাঁ, তোমার সাথে কথা বলা হয়নি। আমি রুবাইদা, রাইসা রিয়া আপুর ছোট বোন। আসলে আমি সবার সাথে কথা বলতে পারি না। সরি, হ্যাঁ কিছু মনে করো না। রাইসা যে অরিমার সাথে কথা বলতে চাচ্ছে না তা অরিমা বুঝতে পারে, তাই ও আর কথা বাড়ায় না। বাকিদের সাথেই আড্ডা দিতে থাকে। মনে হয় ও চলে এসেছে নিচে, আমি যাই ওকে নিয়ে আসি। না থাক আপু, আমি যাচ্ছি। এখানে আমার মোটেও ভালো লাগছে না। রিয়ার কথার বিপরীতে রাইসা বিরক্তি নিয়ে কথাগুলো বলে, হ্যাঁ হ্যাঁ যা তুই। তোর এই স্বভাব আমাদেরও ভালো লাগছে না। রাইসা রাগী দৃষ্টিতে তাশরিফের দিকে তাকিয়ে বলে, তাশরিফ ভাই, তুমি কিন্তু এবার আমায় অপমান করছো। একটা বাহিরের মেয়ের সামনে এভাবে বলতে পারো না আমায়। অরিমা কষ্ট পায় ওকে এভাবে বলার কারণে। জিসান রাইসাকে ধমকে বলে, রাইসা ভদ্রভাবে কথা বল। ভুলে যাস না অরিমা মায়ান ভাইয়ের বউ। আর মায়ান ভাই এসব শুনলে তোকে এ বাড়িতেই আর আসতে দিবে না, মনে রাখিস। তোর মান সম্মান আছে যে তোকে অপমান করব? আর তাশরিফ তামজিদের কাছে অপমানিত হতে পেরেছিস, সেটা তো তোর ভাগ্য রে রাইসা। তোর তো সেলিব্রেট করা উচিত এই বিষয়টা। নিজের গেঞ্জির কলার উঁচিয়ে বেশ ভাব নিয়ে তাশরিফ কথাটা বলে। তাশরিফের কথার ধরনে অরিমা ফিক করে হেসে দেয়। রাইসা ফোঁস ফোঁস করতে করতে ওখান থেকে চলে যায়। আমি রাইসার হয়ে ক্ষমা চাচ্ছি তোমার কাছে। ওকে আমরা ভালো শিক্ষা দিতে ব্যর্থ। ও এতটাও বেয়াদব না। কিন্তু তোমার সাথে এমন ব্যবহার কেন করছে বুঝতে পারছি না। রিয়া বেশ লজ্জা পেয়েছে নিজের বোনের এমন ব্যবহারে। তাই ও রাইসার হয়ে অরিমার কাছে ক্ষমা চায়। এমা ছি ছি আপু, তুমি কেন ক্ষমা চাচ্ছ? রাইসা আপু হয়তো কোনো কিছু নিয়ে ডিস্টার্ব, তাই এমন করছে। আর আমি সত্যিই কিছু মনে করিনি তার কথায়। তুমি প্লিজ গিল্টি ফিল করো না, আমার ভালো লাগে না। রিয়া বেশ খুশি অরিমার এমন ব্যবহারে। উপস্থিত সকলেই অরিমার ব্যবহারে খুশি হয়। হাসি মজার মাঝে অরিমার হঠাৎ চোখ যায় দরজার দিকে। দরজার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অরিমার হাসি উড়ে যায়। বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে আগন্তুকের দিকে। কিরে অমন থম মেরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। রিয়ার কথায় আগন্তুক আর অরিমা দুইজনেই স্বাভাবিক হয়। অরিমা চোখ ফিরিয়ে নেয় সেই মানুষটার উপর থেকে। রিয়া উঠে গিয়ে আগন্তুকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে বলে, এই হচ্ছে আমার চাচাতো বোন রিদিতা এহসান। রিদি এই হচ্ছে মায়ান ভাইয়ের বউ অরিমা আদ্রি। রিয়া দুইজনকে একে অপরের বিষয়ে বলে। অরিমা মুচকি হেসে সালাম দিয়ে বলে, কেমন আছেন আপু? রিদিতা যেন এখনো ঘোরের মাঝে আটকে আছে। বিস্ময়কর দৃষ্টিতে অরিমার দিকে তাকিয়ে আছে। অরিমার কথায় জবাবে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুই সরি আপনি কেমন আছেন? অরিমা বিনিময়ে ভালো বলে আর কোনো কথা বলে না। আর এও আমাদের বয়সী। ওকে আপু ডাকা লাগবে না, নাম ধরেই ডাকিস। অরিমাকে কথাগুলো বলে ফের রিদিতার দিকে ফিরে তিন্নি রিদিতার বলে, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে রিদি। আগে তো আসতে মাঝে মাঝে, এখন তো দেখা নেই, তোমার কারণ কি? রিদিতা শান্ত স্বরে বলে, সংসারের বেড়াজালে আটকে গেছি তো, তাই আর সময় হয় না গো। সংসার মানে রিদিতার বিয়ে হয়ে গেছে? এটা ভেবে অবাক হলেও তা প্রকাশ করে না অরিমা। আর একবারের জন্য রিদিতার দিকে তাকায় নিয়েও, তবে রিদিতা আর চোখে তাকাচ্ছে বারবার। রাইসা কোথায় রিদি? তোর সাথে ছিল না ও? রিয়া, হ্যাঁ আপু আমাকে এই রুমের সামনে রেখে উধাও হয়ে গেল। জানো অরিমা, এই রিদিও কিছুটা রাইসার মতোই ছিল, তবে হঠাৎই পরিবর্তন। বড্ড ভালো হয়ে গেছে ও। ও পরিবর্তন হওয়া ভালো, তবে অনেক সময় পরিবর্তন হতে দেরি হয় বলে কিছু জিনিস হারিয়ে যায়।
তবে খুশি হলাম রিধিতা এহসানের পরিবর্তন হওয়ার কথা শুনে। অরিমার এই প্যাচের কথাকে না বুঝলেও রিধিতা ঠিকই বুঝতে পেরেছে। মাথা নিচু করে ফেলে অরিমার এমন কথায়ও, আহা, সবাই এমন গম্ভীর হয়ে কথা বলছো কেন? তাড়াতাড়ি ডিজে মুডে ফেরত আসো। তার শরীর সবসময় এমন হাসি খুশিতে মজে থাকার ছেলে। ভাই, ব্যাটারি চার্জ শেষ, তাই এমন মুডে বসে আছি। জিসানের কথায় তিন্নি তাচ্ছিল্য করে বলে, তুমি অলওয়েজ এমন গম্ভীর মুডে থাকো ভাই। এই আর নতুন কি? তোর আপন ভাইয়ের থেকে কম শুননি। তিন্নির মাথায় চাটি দিয়ে কথাটা বলে জিসান। হ্যাঁ রে তিন্নি হামিন, তিন্নির হবু বর, ভাইয়ের পরিবার কবে আসবে তোকে দেখতে? রিয়ার কথায় তিন্নি কেমন জানি লজ্জা পায়, তাই মিনমিন কণ্ঠে বলে, জানি না আমি। তা ভাই, মায়ান আর তিনি হামিন জানেন? কথা হয় না তোর সাথে ভাইয়ের? অরিমা আগ্রহ নিয়ে বলে। তিন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝা বলে, এই টপিক বাদ দিয়ে কথা বলো প্লিজ। এই সবাই চুপ করো, আমাদের চুন্নি বেগম লজ্জায় চাল কুমড়ো হয়ে যাচ্ছে। তাশরিফ মজার ছলে বলে, তিন্নিকে আর কেউ ঘাটায় না। আজকে কিন্তু আর বাবার বাড়ি যেতে পারবে না অরিমা। এখানেই থাকতে হবে বলে দিলাম। বেশ আদেশের স্বরেই বলে রিয়া। অরিমা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে, না আপু, যেতে হবে, থাকার প্ল্যান করে আসেনি। ওহুতা তো মানবো না, তুমি কোথাও যেতে পারবে না ব্যাস। মায়ান ভাই বলে গেছে। কি বলছো রিয়া আপু, মায়ান বলেছে? কিন্তু এ বিষয়ে আমার সাথে তো ওনার কথা হয়নি। তা কি জানি, আমাদের বলে গেছে আর আমরা তোমায় বলছি। অরিমা আর কথা বাড়ায় না, এ বিষয়ে পরে ডিসিশন নেওয়া যাবে ভেবে চুপ করে যায়। কেন উনি, অরিমা, সবার সাথে থাকে না? রিধিতা প্রশ্নে রিয়া কিছু বলার আগেই তিন্নি বলে, না, এখনো ওকে উঠিয়ে আনিনি আমাদের ঘরে। এই অতিথির মতো আসে আবার বিকালে চলে যায়। তাই এবার ঠিক করছি আজ রেখে দিব। তোকে আজ যেতেই দিব না, বুঝেছিস? প্রথম কথাগুলো রিধিতাকে বললে লাস্টের কথাটা অরিমাকে বলে তিন্নি। অরিমা মাথা নাড়ায় তিন্নির কথার বিপরীতে। তোমরা কি আগে থেকে পরিচিত? না মানে তুই তুই করে বলছো যে? এবার অরিমা মুখ খোলে। হ্যাঁ, আমরা আগে থেকেই পরিচিত। বেস্ট ফ্রেন্ড আমরা। কলেজ লাইফ থেকে একসাথে আছি। কখনো ঠকানোর কথা মাথায় আনিনি কেউ। আর না নিজের স্বার্থসিদ্ধির জন্য বন্ধুত্ব করেছি। রিধিতা বুঝে ওকেই মিন করে বলা হচ্ছে কথাগুলো। আজ ওর কষ্ট লাগছে খুব অরিমার এমন কথায়, তবুও কিছু করার নেই। শরীফের জিসান আরো কিছুক্ষণ থেকে উঠে যায় ওখান থেকে। রিয়া আর তিন্নিও কিছু কাজের উদ্দেশ্যে চলে যায় ওখান থেকে। রুমে শুধু অরিমা আর রিধিতাই থাকে। অরিমা নিজের ফোন বের করে স্ক্রল করে শুরু করে আর রিধিতা হাঁসফাঁস করতে থাকে কিছু বলার জন্য। অরিমা তা প্রথম থেকেই খেয়াল করলে কিছু বলে না। বেশ কিছু মিনিট পরে রিধিতা বলে ওঠে, কেমন আছিস অরি? অরিমা ভ্রু কুঁচকে ফোন স্ক্রল থামিয়ে প্রশ্ন করে, সরি কি অরি? আমি কোনো অডিটরি নই। ভুল করে অন্য কারো সাথে আমায় গুলিয়ে ফেলেছেন। কণ্ঠে স্পষ্ট অবজ্ঞা। রিধিতা স্মিত হাসে অরিমার এমন কথায়। আমি কোনো ভুল করছি না, ঠিক মানুষকেই বলছি। সেটা তুইও জানিস, কিন্তু তোর রাগের কাছে আমার কথা বেমানান লাগছে। আমার সাথে এমনভাবে অচেনা মানুষের মতো বিহেভিয়ার করিস না প্লিজ। অনুরোধের কণ্ঠে অরিমার উদ্দেশ্যে বলে রিধিতা। কিন্তু অরিমা তাতে গুরুত্ব না দিয়ে বলে, আপনি আমার কাছে অপরিচিত, তাই সেভাবেই কথা বলছি আপনার সাথে, সিম্পল। তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও বলছি প্লিজ ক্ষমা কর আমায়। আমি ভালো নেই একটুও। কিসের জন্য ক্ষমা চাচ্ছেন আপনি? এমন ভাবে আপনি আপনি করিস না। আমার কথাগুলো একটু শোন। অনুরোধের কণ্ঠে বলে রিধিতা। অরিমা কিছুটা নরম হয় বোধ হয়, তাই বলে, আচ্ছা বলুন কি বলবেন। সেদিন তুই অনুষ্ঠান থেকে চলে আসার পরে আমার বাবা মা ডাকা হয়। তারপর আম্মু আব্বু আসলে সব ঘটনা জানায় স্যাররা তাদের। সেখানে বসেই আম্মু আমার গালে থাপ্পড় মারে। স্যারেরা তাদের নানা ধরনের কথা শোনায় আমার জন্য।
তারপর বাসায় আসার পরে আমায় অনেক মারে আম্মু। আব্বু কিছুই বলে না। সেদিন থেকে প্রায় 3 মাস পরে আব্বু আমার সাথে কথা বলে। আমি সেই ঘটনার পর থেকেই বুঝতে পারি আমার ভুলগুলো। আমার করা সব অন্যায়গুলো চোখে ভাসতে থাকে। ঘুমাতে পারতাম না আমি। নিজের যখন দম বন্ধ লাগা শুরু করলো তখন তোদের বাসায় যাই তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তবে সেখানে গিয়ে জানতে পারি তোরা নাকি ঢাকা চলে এসেছিস। অনেক চেষ্টা করেছি তবে তোর কোনো খোঁজ পাইনি আমি। নিজের করা অন্যায়গুলো আমায় করে করে খাচ্ছিল, কোনো শান্তি পাচ্ছিলাম না। ইন্টারে ভর্তি হলাম এখানের একটা কলেজে। পড়াশোনায় ভালো ছিলাম না, তারপর তোর সাথে করা এই অন্যায়গুলো নিয়ে ডিপ্রেশন সব মিলিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনালে ফেল করি। আব্বু রেগে মেগে আমার বিয়ে ঠিক করে। রাজি হয় ছেলে পক্ষ, ব্যাস আমার বিয়ে হয়ে যায়। এতটুকু বলে থামে রিদিতা। অরিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রিদিতার কথা শুনে ওর দিকে। নিজেকে সামলিয়ে বলে, এত কিছু হয়ে গেছে আল্লাহ। আপনি সুখী তো আপনার বিবাহিত জীবনে? এই কথা শুনে রিদিতা হুহু করে কেঁদে ওঠে। না, আমি সুখী নই। বিয়ে 1 বছর বেশ ভালো ছিল আমার হাজবেন্ড। তবে 1 বছরের মাথায় কেমন যেন পরিবর্তন দেখতে পাই ওর। আমার সাথে কথা বলা কমিয়ে দেয়, নিজের প্রয়োজনের জন্যই শুধু আমার কাছে আসে। শাশুড়িটাও ভালো না। 2 বছর পরে জানতে পারি ওর হাজবেন্ড এফেয়ার চলে। বিশ্বাস কর অরি, এটা জানার পরে আমি জাস্ট শেষ হয়ে যাচ্ছিলাম ভিতর ভিতর। পড়াশোনা বন্ধ আমার বিয়ের পর থেকেই। ওর এই পরকীয়ার কথা আম্মু আব্বুকে বললুম, তারা মানিয়ে নিতে বলে। কোথা থেকে সাপোর্ট না পেয়ে মানিয়ে নিয়েছি। এখনো সেভাবেই চলছে জীবন। তোর সাথে করা অন্যায়ের মাসুল যে এভাবে দিতে হবে তা আমি কল্পনাও করিনি। প্লিজ অরি, আমার মাফ করে দে, আমি শান্তি পাচ্ছি না। অরিমার চোখে পানি এসে পড়ে রিদিতার কথাগুলো শুনে নিজেকে সামলিয়ে বলে, তোর প্রতি আমার কোনো রাগ নেই, যা ছিল সব অভিমান। তাও এখন থেকে শেষ। ক্ষমা করলাম তোকে। এত অন্যায় হচ্ছে আর তুই তা সহ্য করছিস কেন? তোর হাজবেন্ডের বিরুদ্ধে স্টেপ নিয়ে। রিদিতা মুচকি হেসে বলে, আমার পাশে কেউ নেই রে অরি। কিভাবে রুখে দাঁড়াবো তার বিরুদ্ধে? থাক, যেভাবে চলছে সেভাবেই চলুন হয়, আমি তো মেনে নিয়েছি। তুই আমায় ক্ষমা করেছিস, যাক, এখন মারা গেলেও শান্তি পাবো। আমার কথা বাদ দে। তোর কথা বল, মায়ান ভাইয়ের সাথে কেমন চলছে তোর সম্পর্ক? অরিমা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, মারা যাওয়ার কথা মুখেও আনিস না। আল্লাহ তোর জন্য ভালো কিছু লিখে রেখেছে, আর একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর বেশ ভালোই চলছে আমাদের সম্পর্ক। এখনো কিছু বলা যায় না, সবে তো শুরু। যাক, না হয় আরো কিছু দিন, তারপর বলা যাবে সংসার সম্পর্কে। আরো কিছুক্ষণ চলে ওদের কথা। আরে তোমরা দেখছি আসল জমিয়ে ফেলেছ আমাদের ছাড়া। এটা কিন্তু ঠিক না। হেসে হেসে বলে রিয়া অরিমা আর রিদিতাকে, তোমরাও যোগ দাও না হয়। রাইসা আপু কই? সে যে আমায় দিয়ে গেল আর দেখলাম না। ওর কথা বাদ দে তো, ওর স্বভাব সম্পর্কে তো জানিসই। অরি, তোর নাম্বারটা দে তো। রিদিতার কথায় অরিমা নিজের ফোনটা বের করে নাম্বার দেওয়ার জন্য। ওমা, ওর সাথে এইটুকু সময়ের মাঝে এত ভাবো হয়ে গেল। তিন্নি অবাক হওয়ার প্রশ্ন করে। রিদিতা মুচকি হেসে ফের বলে, আমরা পূর্ব পরিচিত। অরিমার অভিমান ছিল আমার প্রতি, তাই কথা বলেনি শুরুতে আমার সাথে। মান অভিমান শেষে এখন আমরা আগের মতো হয়ে গেছি। তাই তো অরি? শেষের কথাটা অরিমাকে বলে রিদিতা। অরিমা একগাল হেসে বলে, একদম। হয়েছে হয়েছে, পরে আড্ডা দেওয়া যাবে, নিচে চলো। খেতে হবে তো নাকি? সকলের রিয়ের কথায় সায় জানাতে সবাই নিচে যায়। নিচে গিয়ে দেখে বাড়ির সকল কর্তারাও আছে। মাই গিয়ে এসেছে বোধ হয়। অরিমা দেখে আরিফ আহমেদ নিজের কাছে ডেকে আনে। কেমন আছেন আম্মু? আসতে কোনো অসুবিধা হয়নি তো? এখানে আপনার কোনো সমস্যা হচ্ছে কি? একসাথে এতগুলো প্রশ্ন না করে একটা একটা করো। ও তো আর পালিয়ে যাচ্ছে না। মায়া বেগম হেসে নিজের স্বামীর উদ্দেশ্য কথাগুলো বলে। অরিমা সব প্রশ্নের জবাব দেয় আস্তে ধীরে। আরো কিছু কথা হয় আরিফ আর সাজিদ।
মায়ানের কাকার সাথে। তারপর তারা নিজেদের রুমের দিকে যায় ফ্রেশ হওয়ার জন্য। অরিমা এদিকে ওদিকে তাকায় কিছু একটা দেখার আশায়। কি মায়ান ভাই, কি খুঁজছো? অরিমা কথার তালে তালে বলে। হ্যাঁ, কিন্তু দেখছি না তো। কারো একজোট হাসিতে অরিমা বুঝে কোথায় কি বলে ফেলেছে। বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে যায়। তার শরীর ভালো হয়ে যায় এভাবে কেউ বলে অরিমা লজ্জা পাচ্ছে তো। রিয়া হেসে হেসে বলে, চল তোকে দিয়ে আসি তোর জামাইয়ের রুমে। বলেই তিন্নি অরিমাকে টেনে উঠায় সোফা থেকে। এ কি মিষ্টি মাকে কই নিয়ে যাচ্ছিস? মায়া বেগম প্রশ্ন করে তিন্নিকে। তার শরীর উড় দেয়। তোমার ছেলের ঘরে নিয়ে যাচ্ছে। বেচারি অস্থির হয়ে গেছে তার জামাইকে না দেখতে পেয়ে। ঘর ভর্তি মানুষের সামনে এমন কথায় অরিমার লজ্জায় যায় যায় অবস্থা। ও চোখ তুলে তাকাতে পারে না লজ্জায়। বড়রা মিটিমিটি হাসে। বাদর ছেলে এভাবে কেউ বলে? সাজিয়া জাহানের, তার শরীফের মা, কথায় তার শরীফ দাঁত খেলিয়ে বলে, আমি বলি আর কেউ না বললেও আমার বিয়ে করিয়ে দাও, তাহলে আর বলবো না। জিসান তার শরীফের কান টেনে ধরে বলে, বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলছিস, লজ্জা করে না? ভাই লাগছে, ছাড়ো। আর তুমি ঝুলে আছো কেন? বিয়ে করে ফেললে তো পারো। মেয়ে তো ঠিক করাই। দুইটাই বদমাইশ হয়েছে। লজ্জা শরমের বালাই নেই। মায়ের কথায় জিসান তার শরীফের কান ছেড়ে ভদ্র হয়ে সোফায় বসে পড়ে। অরিমা হাসে এমন খুনসুটিপূর্ণ সম্পর্ক দেখে। ওর এই পরিবারটা বেশ লেগেছে। বাবা আসলেই একটা যোগ্য পরিবারের কাছে ওকে তুলে দিয়েছে। ভাবতেই ভালো লাগছে। কিরে, চল তোকে ভাইয়ের রুমে দিয়ে আসি। তিন্নির কথায় অরিমা সায় দিয়ে হাঁটতে থাকে ওর পিছু পিছু। মায়ানের রুমের সামনে এসে তিন্নি ফিসফিস করে অরিমার কানে কিছু একটা বলে, যা শুনে অরিমা তিন্নির দিকে তেড়ে যায়। তা দেখে তিন্নি দৌড়ে ওখান থেকে চলে যায়। অরিমার ভীষণ নার্ভাস লাগছে এখন। ভয়ে ভয়ে দরজায় টোকা দেয়, তবে ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। তাই দরজার হাতলটা ঘুরিয়ে ধরতেই খুলে যায়। অরিমা ভিতরে ঢোকে। রুমে কেউকে দেখতে পায় না। ওয়াশরুম থেকে পানোর শব্দে বুঝতে পারে মায়ান ওয়াশরুমে। তাই ও বিছানায় বসে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। মায়ানের রুমটা বেশ বড় আর গোছানো। অধিকাংশ জিনিসই সাদা রঙের। অরিমা ভাবে, সাদা রঙের হওয়ার পরেও কোথাও একটু দাগ নেই, সব ফকফকা পরিষ্কার। আর আমার তো সাদা রঙের কিছু রাখাই যায় না। বাবা, এইসব সুন্দর আমি রাখবো কিভাবে? ও তো কি ভাবছেন ম্যাডাম? মায়ান ওয়াশরুম থেকে বের হয়ে অরিমাকে দেখে অবাক হয়, তবে কিছুটা গভীরভাবে ভাবতে দেখে প্রশ্ন করে। অরিমা মায়ানের দিকে তাকায়, দেখে শুধু কোমরে একটা টাওয়াল পেঁচানো, আর গায়ে কিছুই নেই। অরিমা অন্যদিকে তাকিয়ে বলে, গায়ে কিছু জড়িয়ে নিন প্লিজ। আমি তো এত লজ্জা পাওয়ার কি আছে? am I your husband? অরিমা, বি নর্মাল। এভাবেই অভ্যেস করে নাও। তবুও অরিমা ওর দিকে তাকায় না, তাই ঝটপট গায়ে পোশাক জড়িয়ে নেয়। তারপর অরিমার পাশে বসে বলে, কবে যে তোমায় আমার ঘরে সম্পূর্ণভাবে আনবো? আর ধৈর্য কুলাচ্ছে না। হতাশ কণ্ঠে বলে, আর মায়ে কিছুদিন মিস্টার, তারপরই আসবো আমি আপনার ঘরে সারা জীবনের জন্য। আপাতত না হয় পরিবারের সাথেই সময় কাটাই। কাটাও কাটাও, অনেক সময় নিচ্ছ আমার। খালি একবার কাছে পাই তোমার, তারপর আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার ফলটা পাবে। এভাবেই চলতে থাকে তাদের কথোপকথন। সময় কারো জন্য অপেক্ষা করে না, সে নিজ গতিতে বয়ে চলে। সময়ের সাথে সাথে মানুষের জীবনেও পরিবর্তন আসে। এই যেমন মীরা রাহুলের। তিন্নি মাহিনের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। রাহুলের পরিবার থেকে মীরার জন্য প্রস্তাব আসে। পরিবার সম্পর্কে ভালো ধারণা নিয়ে রাজি হয় মীরার পরিবার। তবে এখনো অজানা তাদের রিলেশনশিপের কথা। তিন্নি আর হামিনের বিয়ে ঠিক করা হয়েছে অনেক আগে থেকেই, তবে তিন্নিকে জানানো হয় কয়েকদিন আগে। মায়ানের বন্ধু হামিনের আগে থেকেই তিন্নিকে তার ভালো লাগতো। এটা মায়ানের কাছে জানানোর পরে মায়ান ওর পরিবারকে বললে তারা রাজি হয়।
সবাই ঠিক করে একসাথে 3 জোড়া কাপড়ের বিয়ে দিবে। মায়ান অরিমারও এবার বিয়ে হয়ে ধুমধাম করে। তিন্নি, মীরা আর অরিমা তো খুব খুশি একসাথে বিয়ে হবে তাদের। নানা প্ল্যানিং করতে থাকে বিয়ে নিয়ে। মা নানার হান্নান 2 ভাই চলে আসে মেয়েদের বিয়ে উপলক্ষে। রিসোর্টে বসে বিয়ে হবে বলে ঠিক করে 6 পরিবার মিলে। বেশ ধুমধামের সাথে বিয়ে হয়ে যায় এই 3 জুটির। সকলে খুব খুশি নিজের পছন্দের জীবনসঙ্গীকে পেয়ে। রিসোর্টে বাসর ঘর সাজানো হয়। এখানেই সকলে রাতটা কাটিয়ে নিজ নিজ বাড়ির দিকে রওনা হবে। বড়রা সবাই চলে যায় বাসায় বাকি আয়োজন করার জন্য। অনেক আড্ডা হাসি মজার মাঝে পার করে রাতের অর্ধেক সময়। বেশ রাত করে 3 জুটি তাদের জন্য বরাদ্দ রুমে ঢোকে। অরিমা মায়ার রুমে এসে বারান্দার দিকে যায়। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। পূর্ণিমার আলোয় সবকিছু চকচক করছে। বেশ কিছুক্ষণ নীরবতা থাকে তাদের মাঝে। অরিমা নীরবতা ভেঙে বলে, কবে থেকে আমার ভালোবাসা শুরু করলেন মিস্টার? তার ওর কিন্তু আজ চাই। মায়ান অরিমাকে নিজের দিকে টেনে নেয়। অরিমার মাথা ওর কাঁধে রেখে বলে, তোমায় কলেজে পড়া অবস্থায় দেখি আমি। ব্যাস তোমায় নিয়ে কল্পনা করা শুরু। ঠিক করেই রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। অরিমা মায়ানের কাঁধ থেকে মাথা উপরে তুলে প্রশ্ন করে। তাহলে আমার এত ধমক দিতেন কেন ভালোবাসলে? মায়ান হাসে অরিমার কথায়। অরিমাকে নিজের সাথে চেপে ধরে বলে, আমার ভালো লাগতো তোমার ওই ভীতু মুখটা। ভালোবাসলে ধমক দেওয়া যাবে না, এটা কি কোথাও লেখা আছে নাকি? আমার শাসন আদর সবটা জুড়ে শুধু তুই। ভালোবাসার আরেক নাম শুধু তুই। ভীষণ ভালোবাসি তোমায়। সমাপ্ত।